ওকে, তো আমরা আমাদের 21তম ক্লাসে জাভাস্ক্রিপ্টের আলোচনা শুরু করছি। আমি অলরেডি ডে 21 বলে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে একটা সাব ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং ওখানে একটা পিএসপি ফাইলও তৈরি করেছি জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল হিসেবে। ওকে, তো আমি নিয়েছিলাম, আমি সরাসরি HTML লেখা শুরু করছি, কারণ HTML এর মধ্যে এটাকে আস্তে আস্তে প্রসেস করতে করতে যাব। ফাংশন করেছেন আর ডিরেক্ট করেছেন কাজটা? যোগ বিয়োগ করার কাজটা কি ফাংশন দিয়ে করেছেন না ডিরেক্ট? ডিরেক্ট, রাইট? আব্দুল্লাহ কোন গ্রুপে? গ্রুপ নাম্বার 9 এ কারা ছিল? একজন। সাজ্জাদ, আপনি, আপনি, আব্দুল্লাহ, আপনি, 5 জন। গ্রুপ 6 জন। গ্রুপ নাম্বার 9 এ আপনি, আব্দুল্লাহ, আপনার নাম কি? জুবায়ের, গ্রুপ নাম্বার 9। ঠিক আছে। সাজ্জাদ, আপনার নাম? হ্যাঁ, মুয়াজ্জেম আর সঞ্জিত, এই 3 জন হচ্ছে গ্রুপ নাম্বার 10। ঠিক আছে, চিনে নেবেন। ওকে, সো জাভাস্ক্রিপ্ট এক্সাম্পলস নিয়ে আমরা কথা বলছি। গতদিন কিছু ধারণা পাওয়া গেছে, তাই? মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রামিং বা মোস্টলি ইউজড বা মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তালিকায় জাভাস্ক্রিপ্ট কত নম্বর পজিশনে আছে? একজন 3 বলেন, বলেন 3 বলেন। কেউ বলে না, 3-এই আছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট 3-এ আছে। 1 জাভা, 2 CSS3 আর 3-এ জাভাস্ক্রিপ্ট। ওকে, এখন বলছি যে ওয়েবে যখন আমরা প্রোগ্রামিং করি বা ওয়েব বেস প্রোগ্রামিং করি, আমার কাছে থাকলে হয়তো দেখাতে পারতাম, আমার ল্যাপটপে নাই। প্রফেশনাল প্রজেক্টে এখন রাইট নাও যে সিচুয়েশন, পিএসপি কোডিং এর চাইতে বেশি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে বলা হচ্ছে। পিএসপি প্রজেক্ট ফ্রেমওয়ার্কের প্রজেক্ট, বাট আমাদের যেখানে কন্ট্রিবিউট করার জায়গা, কোড লেখার জায়গা, সেখানে আমাদের পিএসপির তুলনায় জাভাস্ক্রিপ্টের কোড বেশি লিখতে হচ্ছে। বুঝতে পেরেছেন এর ইম্পর্টেন্সিটা? সো ভালো মতো জাভাস্ক্রিপ্ট
শিখতে হবে। ওকে, তো HTML এ জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে থাকি। ট্যাগটা কি? টেক্সট অর জাভাস্ক্রিপ্ট। আমি যাকে ধরবো, সবাই বলার চেষ্টা করবেন না, আমি যাকে ধরবো, রাইট? প্রাণ গোপাল, ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট কি? বলেন যতটুকু জানেন। ডকুমেন্ট আগান, বলতে থাকেন, আটকে যাচ্ছেন কেন? ফাংশন একটা, আপনি বলেন ডকুমেন্ট কি? স্পেসিফিক ভাবে কিছু বলতে পারবেন না। তাসনিম, সাইমা, একেবারে নিঃস্বার্থ ভাবে কি বলে স্যালেন্ডার। হ্যাঁ, জালালউদ্দিন, রেজাল্ট আউটপুট করা, বিজয়িতা, ফাতিমা, খান সাহেবের পাশে, এই পাশে। হ্যাঁ আপনি, সরি, আব্দুল্লাহ। এটা একটা ফাংশন মূলত। আপনি স্যালেন্ডার, আপনি আচ্ছা, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আলী বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আজকে তো আসার কথা, আজকে তো আসার কথা, কই কই আমাকে তো, আমি তো লাঞ্চে ছিলাম, আমাকে ফোন ছিল, একটা ফোন আসে মিসড হয়েছে, বাট আমার তো পরে আর ফোন দেয় নাই। অ্যাড্রেসই তো নেয় নাই, ও তো অ্যাড্রেসই নেয় নাই, কিভাবে আসলো? ও, হ্যাঁ ওর অ্যাড্রেস নেওয়ার কথা ছিল, অ্যাড্রেস নিয়ে তারপরে আসার কথা ছিল। হুম 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 হুম। ঠিক আছে, আমি আছি, আমি রাত 9টা পর্যন্ত আছি। ওকে, ঠিক আছে। আর কাকে ধরি? বলবো, আমি ক্লিয়ার করবো। একবারে বলেন। বিল্ট ইন ফাংশন মাঝখানে যান, আউটপুট প্রিন্ট করার জন্য ফাংশন। হ্যালো, হ্যাঁ বলছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আমি লাঞ্চে ছিলাম, আমি লাঞ্চের সময় অ্যাকচুয়ালি নামাজ লাঞ্চ ওই সময়টা ফোন পিক করতে পারি নাই। আমি আছি, আমি রাত 9টা পর্যন্ত আছি, আপনি একটু সময় সুযোগ করে ফ্রি হয়ে তারপরে আসেন। হুম হুম, নো ইস্যুস, আপনি আসেন, সমস্যা, আমি 9টা পর্যন্ত আছি। Okay, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। পাশের জন,
হুম ওকে আব্দুল্লাহ শুধু ডকুমেন্টকে নিয়ে বলেছে মেথড হ্যাঁ রাইট আমি ধরি না আমি ডকুমেন্ট ধরেছি মেথড বলেছেন সো কিছু একটা আছে পাশের জন্য আচ্ছা আচ্ছা আর বাকি আছে 2-3 জন বলেন মোজাম্মেল সাহেব মুয়াজ্জেম সাহেব বিল্ট ইন কি বলেন আবার বিল্ট ইন কিওয়ার্ড ওকে লস খেয়েছেন সাজ্জাদ আমি আপনার কাছে শেষে আসি বলেন হ্যাঁ নর্মাল সেন্স অনুযায়ী যদি আমরা বলি ডকুমেন্ট একটা অবজেক্ট রাইট কার অবজেক্ট কিসের অবজেক্ট কেমন কি কোনো কিছু জানার দরকার নেই এটা ভেরি সিম্পল থিং ডকুমেন্ট একটা অবজেক্ট ডট অবজেক্ট সাইন কার জাভাস্ক্রিপ্ট রাইট ফার্স্ট ডেতে ক্লিয়ার হয়ে নিতে হবে টিচারের কাছ থেকে এই ইস্যুতে এটা ডেফিনেটলি ফাংশন না ফাংশন হচ্ছে রাইট যাকে পয়েন্ট করছে কে ডকুমেন্ট ডকুমেন্ট মানে এই ডকুমেন্ট না ডকুমেন্ট একটা ক্লাসের নাম এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ক্লাস আর ওই বিল্ট ইন ক্লাসের অবজেক্ট অটোমেটিক ডিক্লেয়ার হয়ে যায় জাভাস্ক্রিপ্টের যত বিল্ট ইন ক্লাস আছে অটোমেটিক ওই একই নামে তার অবজেক্ট রেডি করে দেয় তার মানে ডকুমেন্ট নামে যে ক্লাস আমার লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটার প্রিডিফাইন অবজেক্ট কি ডকুমেন্ট ওকে যদিও আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট এখনো জানি না এই কারণে আমি মাফ করে দিচ্ছি সবাইকে দুইজনকে ধরি নাই ওদের সহ এতটুকু জানি ডকুমেন্ট একটা অবজেক্ট কার ডকুমেন্ট ক্লাসের যে ক্লাসটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ওই ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে রাইট আপনারা ব্যাচ নাম্বার 2 বা এই ক্লাসরুমের স্টুডেন্ট আপনারা প্রত্যেকেই এক একটা করে প্রপার্টি ওকে এক একটা করে প্রপার্টি অর মেথড আমি যেভাবে যাকে ইউজ করব রাইট আর এই ক্লাসের ঢোকার জন্য একটা পারমিশন নিয়েছেন না আপনারা বা একটা হিডেন পারমিশন আপনাদের কাছে আছে যে আপনারা ব্যাচ 2 এর স্টুডেন্ট ওটাকে বলা হয় কি ক্লাসের অবজেক্ট বা ইনস্ট্যান্স বা ব্লুপ্রিন্ট সেগুলোতে আমরা আসি সো জাভাস্ক্রিপ্টটা অবজেক্ট ওরিয়েন্টেড পার্শিয়ালি বলবো ফুললি না কারণ এখানে র প্রসেসেও কোড লেখা যায় আপনারা দিব্যি কালকে এবং আজকে জাভাস্ক্রিপ্টের কোড লিখেছেন অবজেক্ট ওরিয়েন্টেড এর ফুল ফিচার এখানে দিতে হয় না বাট ফাংশন যেটা কল করেছেন রাইট সেটা কিন্তু অবজেক্টের মাধ্যমেই করেছেন ডকুমেন্ট অবজেক্ট ওকে জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট ক্লাসটাতে কি কি আছে দেখার উপায় আছে প্লিজ জাভাস্ক্রিপ্টের যে ডকুমেন্ট ক্লাসটা আছে ডকুমেন্ট ক্লাসের আন্ডারে বেশ কিছু প্ল্যাটফর্ম এবং তার বিল্ট ইন ফাংশনালিটিস রয়েছে ডেফিনেটলি এখানে আপনারা রাইট কেউ খুঁজে পাবেন ওকে সবচেয়ে বড় জাভাস্ক্রিপ্টের ক্লাসের নাম ডকুমেন্ট ওকে আচ্ছা ক্লিয়ার করছি কারণ ইন্টারভিউয়ে যদি টেকনিক্যাল ইন্টারভিউ হয় আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি জাভাস্ক্রিপ্ট জানেন ওকে জানি লেভেল জিজ্ঞেস করবে কোন লেভেলের বলেন বেসিক লেভেল
তখন ফার্স্ট কোশ্চেন এটাই হবে। ইন্টারমিডিয়েট যদি বলেন ডিফারেন্ট কোশ্চেন হবে ফার্স্ট কোশ্চেন হিসেবে, ডেফিনেটলি তার লেভেল আর একটু হাই হবে। যদি বলেন জানি, তাহলে গেছেন। সো কখনোই বলা যাবে না যে আমি জানি। জানি মানে ধরে নেওয়া হবে আপনি এক্সট্রিম লেভেল পর্যন্ত জানেন, হাইয়েস্ট লেভেল। বেটার বলা উচিত বেসিক লেভেল অলওয়েজ। দেন সে কোশ্চেন করে আপনাকে ডেফিনেটলি আটকাতে পারবে না, কারণ বেসিক লেভেলের কোশ্চেনই তাকে করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, বাট আপনি পোস্টে অ্যাপ্লাই করেছেন 5 বছর এক্সপেরিয়েন্স, ওখানে জাভাস্ক্রিপ্ট বেসিক দেখলে তো আর নেবে না, তাই কিনা? আপনাকে ওই লেভেলে যেতে হবে। বাই দ্য ওয়ে, এখন জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন আলোচনায় আছি, যা বলছিলাম যে রাইট ফাংশনটার কাজ হচ্ছে আউটপুট দেখানো, রাইট? ডকুমেন্ট একটা অবজেক্ট এই ক্লাসের ফাংশনটাকে পয়েন্ট করার জন্য। ক্লাস ফাংশন বলতে বোঝাচ্ছি যে আমরা লাস্ট ডেতে যখন পিএসপি তে কাজ করছিলাম, স্টুডেন্ট নামে একটা ফাইলের মধ্যে ডেটাবেজের কানেকশন করে নাম্বার অফ ফাংশন তৈরি করেছিলাম, ইনসার্ট করার জন্য, সিলেক্ট করার জন্য, আপডেট করার জন্য, এডিট করার জন্য, ডিলিট করার জন্য বিভিন্ন ভাবে ফাংশন লিখেছিলাম। শুধু কি করতে হচ্ছিল? জাস্ট ফাইলটা লিংক করতে হচ্ছিল, তাই কিনা? এখন বিষয়টা ঠিক এইরকম। আমি জাস্ট ক্লাসের বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করি যে মনে করেন আপনি গভর্নমেন্টের কোনো একটা পার্কে গেছেন, রাইট? ওই গুলিস্তানের দিকে একটা পার্ক আছে না? টিকিট লাগে ঢুকতে? টিকিট লাগে না। তুই ধরেন ওখানে কিছু রাইডার রয়েছে, চড়তে কি টাকা লাগবে? লাগবে না, রাইট? কেউ বসেও নেই তার পারমিশন নেওয়ার জন্য যে আমি পারমিশন নিয়ে আমি উঠবো। যাচ্ছেন, বসছেন, ইউজ করছেন, রাইট? এখন এটা আমরা বলছি একেবারে র ফাইল প্রসেস, যে লাইক আমরা গতদিন যেরকম স্টুডেন্ট ফাইলের মধ্যে ফাংশন গুলো দিয়েছিলাম। এখন ওই পার্কটাকেই গভর্নমেন্ট ইজারায় দিয়ে দিল, কেউ নিল 2-4-5 কোটি টাকা দিয়ে। এখন তারা কি ফ্রি দেবে? গার্ড বসাবে, পারমিশন বসাবে, রাইট? টাকা দিতে হবে, যেতে হবে, ইউজ করতে হবে, রাইট? অনেক ইস্যুস, তাই কিনা? তো তাদের অফিস থাকবে, নিজেদের অফিস, তারপরে এমন কিছু থাকবে যে তাদের আত্মীয় স্বজনদের জন্য, রাইট? এমন কিছু থাকবে আমাদের জন্য, টাকা পয়সা দিয়ে আমরা উঠবো, তাই কিনা? বোঝা যাচ্ছে? এখন শুধু মাত্র পার্কে পৌঁছলেই আপনি আর রাইডে চড়তে পারছেন না, কারো পারমিশন নিয়ে সেটাকে চড়তে হচ্ছে। তারপরেও সব রাইডে আপনি চড়তে পারছেন না, তাই কিনা? সো ওখানে বেসিক্যালি ওনারশিপ চলে আসে, প্রপার্টিতে ওনারশিপ চলে আসে। ঠিক তেমন আমার এই ডকুমেন্ট ক্লাসের মধ্যে যে ফাংশন গুলো আছে, ওই ক্লাস সেটাকে ওন করে। যদি ওই ক্লাসের কোনো ফাংশনকে আমি ইউজ করতে চাই, অ্যাক্সেস করতে চাই, তার পারমিশন লাগবে। আর যে পারমিশনটা দেয়া হয় সেটাকে ক্লাসের অবজেক্ট বলা হয়। দেন যখন ফাংশন কল করব, এই অবজেক্ট ধরে আমরা কল করব, রাইট? আমরা মাইস্কুয়েল আই বলেছি না? মাইস্কুয়েলে কিন্তু ওই যে লিংক নামে কি একটা গ্লোবাল ভেরিয়েবল ধরা হচ্ছিল না, অবজেক্ট, হ্যাঁ, ডেটাবেসের পারমিশন অবজেক্ট। ওই অবজেক্টটা পাস করার প্রয়োজন পড়ে না, কারণ মাইস্কুয়েল আই একদম মাইস্কুয়েল র প্রসেসে করা, বিহাইন্ড প্ল্যাটফর্মটা টোটালি র, রাইট? ডিরেক্ট ফাংশন কল করছেন, আপনি এসকিউএল রান করে দিচ্ছেন, মাইস্কুয়েল আন্ডারস্কোর কোয়েরি, তার ভেতরে এসকিউএল দিয়ে দিচ্ছেন, রান। বাট আপনি যদি এখন ওই লিংকটা না দেন, দ্যাট মিনস ওই অবজেক্টটা না পাঠান, মাইস্কুয়েল আই ফাংশনে কাজ করবে? করবে না, কারণ ওইটা মানে ব্যাকগ্রাউন্ড প্ল্যাটফর্মটাও এখন পিএসপি তে মাইস্কুয়েল এর যে ক্লাস, সেটা অবজেক্ট ওরিয়েন্টেড হয়ে গেছে। বুঝতে পেরেছে? তো পার্থক্য ওখানে। তার চেয়েও অ্যাডভান্স লেভেলের তারা একটা ক্লাস তৈরি করেছে পিএসপি ডেটা অবজেক্ট নামে, পিডিও। সে সম্পর্কেও কিছু ধারণা আপনারা এই কোর্সে পাবেন। এটা একদম একেবারে অ্যাডভান্স লেভেল, এটা 5.6 এ আছে এবং 7 এও আছে, পিএসপি 7 যেটা সেখানেও আছে।
ওকে, তো এইটা বেসিক্যালি ক্লাস বেসড বিল্ট ইন ফাংশন। আমি অ্যাকচুয়ালি ফাংশন নিয়ে আলোচনা শুরু করার শুরুতেই এটা নিয়ে আলোচনায় আসি। কিছুক্ষণ পরে আমি বেসিক্যালি আপনাদের যে একটা জায়গাতে একটা লুপে কিছুটা গ্যাপ রয়ে গেছে, আমাকে হাবিব বলেছে যে ফর ইন লুপটা আলোচনা হয় নাই, তো সেটা আমি আলোচনায় নিয়ে আসব। আর ফাংশন নিয়ে কিছুক্ষণ কথা বলবো জাভাস্ক্রিপ্টের। তো আমরা পিএসপি ফাংশন সম্পর্কে জানি এবং ফাংশনের উপকারিতাও জানি, তাই কিনা? হ্যাঁ, এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। ডেফিনেটলি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একই, তার বিল্ট ইন ফাংশন আছে এবং ইউজার ডিফাইন্ড ফাংশন আছে। ফাংশনের দুইটা পার্ট আছে, কলিং আর ডেফিনেশন। আমি ওই ফাংশনের যে আলোচনা করেছিলাম এটা কিন্তু স্পেসিফিক ভাবে কোনো ল্যাঙ্গুয়েজকে টার্গেট করে না, এটা ছিল একদম ওভারঅল ফাংশনের কনসেপ্ট। বুঝতে পেরেছেন? যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্যই ওই কথাগুলো সত্য। ওকে, জাভাস্ক্রিপ্টেও বিল্ট ইন ফাংশন আছে এবং নাম্বার অফ বিল্ট ইন ফাংশন আছে। নাম্বারটা আমার জানা নেই কারণ এটা ফ্রিকোয়েন্ট আপডেট হয়, ব্রাউজারের সাথে সাথে সে আপডেট হতে থাকে। বুঝতে পেরেছি? আচ্ছা, আবার কম বেশিও আছে কিছুটা। কোন ব্রাউজারে কোনো একটা পার্টিকুলার ফাংশনালিটি ইজিলি বিল্ট ইন হিসেবে পাওয়া যায়, আর কোন ব্রাউজারের জন্য আমাকে ফাইল লোড করতে হয়, জাভাস্ক্রিপ্টের ফাইল, স্পেসিফিক ফাইল ওই ব্রাউজার কোম্পানিগুলোর সাইট থেকে বা রেফারেন্স থেকে নিয়ে এসে লোড দিতে হয়। বাট রেগুলার যে ফাংশনালিটি গুলো রয়েছে সেগুলো আবার সকল ব্রাউজারেই সেম। ওকে, তো আমরা যে ছোট ছোট ফাংশন গুলো নিয়ে কথা বলবো প্রথমের দিকে, লাইক অ্যালার্ট, কনফার্ম, রাইট, এছাড়াও নাম্বার, যে ছোট ছোট বেসিক লেভেল ফাংশনস, সেই ফাংশন গুলো অ্যাকচুয়ালি ক্লাস ছাড়া ফাংশন। ম্যাক্সিমাম ফাংশনই আছে ক্লাসের আন্ডারে, জাভাস্ক্রিপ্টের ম্যাক্সিমাম ফাংশনই কোথায় আছে? স্পেসিফিক ক্লাসের আন্ডারে। আর খুব কম সংখ্যক ফাংশনই আছে যেগুলো আমরা খুব সহজে ইউজ করতে পারি, ডিরেক্ট ফাংশনের নাম কল দিলেই হয়। লাইক অ্যালার্ট, এটা জাভাস্ক্রিপ্টের ভেরি সিম্পল এবং মোস্টলি ইউজ বলতে পারেন, ডিবাগিং এর জন্য এটা ইউজ করা হয়ে থাকে। যে মোস্টলি ইউজ ডেভেলপারসরা ইউজ করে, অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্টেশনের চাইতে ডিবাগিং এর সময় এটা ইউজ করা হয়, যে প্রোগ্রামিং এর সময় জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি কি করছে এটা এই ফাংশনের মাধ্যমে বোঝা যায় যে কোথায় কি হচ্ছে। সো এই ফাংশনটার কাজ কি? একটা অ্যালার্ট প্রম্পট দিয়ে দেওয়া আমার সামনে, এবং এর ভেতরে আপনি যা দেবেন সে তাই দেখাবে। বুঝতে পেরেছেন? সো আমি যদি এই ফাইলটাকে রান করাই, না, একটা প্রম্পট আমার সামনে চলে আসে। এখন আমি এখানে যদি লিখি হ্যালো, হ্যালো চলে আসে। সো এটা ক্লিক করলেই নাই, রাইট? বাট এই পেজটা লোড দেওয়া মানে কি সাথে সাথে আবার ওই ফাংশনটা কল হয়ে যাচ্ছে, যেহেতু বিল্ট ইন ফাংশন সে কল পাচ্ছে এবং কল হয়ে যাচ্ছে। বাট এই কলিংটা থামানো যায়। যেমন পিএসপি ফাংশন গুলোর কলিং কোথায় হয়? আপনারা যখন কোনো একটা বাটন প্রেস করার পর কোনো একটা পার্টিকুলার অ্যাকশনে যাচ্ছেন তখনও হয়। আবার যদি সেই স্টেটমেন্টটা চেক করি, আমি যদি বলি যে না লজিক ঠিক আছে, তাহলে ফাংশন কল হয়। ভিউ এর সময় আপনারা সরাসরি পিএসপি সিনট্যাক্স এর মধ্যে কি ফাংশন কল করে দিয়েছেন না, তখনও কাজ করে। তার মানে কি আমি লিংক ক্লিক করি অথবা সাবমিট বাটন প্রেস করি অথবা ডিরেক্ট পেজ লোড দেই, তখনও কিন্তু ফাংশন কল করা যায়। জাভাস্ক্রিপ্টেও ঠিক তেমন, পেজ লোড হচ্ছে ফাংশন কল করা যায়। কোথাও ক্লিক করছি ফাংশন কল করা যায়, কার্সার নিচ্ছি ফাংশন কল করা যায়, কার্সার আউট করছি ফাংশন কল হয়ে যাবে, মাউস মুভ করছি ফাংশন কল হয়ে যাবে, ইনপুট বক্সে ক্লিক করছি ফাংশন কল হয়ে যাবে, মাউস ইনপুট বক্স থেকে তুলে নিচ্ছি ফাংশন কল হয়ে যাবে। ঠিক এইরকম 20 থেকে 22টা ইভেন্ট অ্যাট্রিবিউট আছে, এদেরকে বলা হয় ইভেন্ট অ্যাট্রিবিউট। অনেক সময় দেখেন না যে সুন্দর করে স্লাইডার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কার্সার নিলেন স্লাইডার বন্ধ, ওইটা ওখানে থেমে গেল, কার্সার সরালেন আবার যাচ্ছে। তার মানে কি কার্সার নেওয়াও সে বোঝে, কার্সার সরানোও সে বোঝে। টেক্সট স্ক্রল হচ্ছে, কার্সার নিলেন থেমে গেল, রাইট? আবার সরালেন চলা শুরু করলো। তার মানে এই অ্যাক্টিভিটি গুলো সে কিন্তু বুঝতে পারছে, আমার কিন্তু ক্লিকও করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। এর জন্য HTML এর যে অ্যাট্রিবিউট আছে, অন দিয়ে শুরু হওয়া অ্যাট্রিবিউট গুলো কাজ করে এর পেছনে। সো অত্যন্ত পাওয়ারফুল HTML এর অ্যাট্রিবিউট গুলো, আর ওই অ্যাট্রিবিউট গুলোর মাধ্যমে জাভাস্ক্রিপ্টের ফাংশন গুলো মোস্টলি কল করা হয়ে থাকে। ওকে, আপনারা হয়তো গতদিন দেখেছেন অন কি আপ, আপনি এখানে টাইপ করছেন ওখানে দেখা যাচ্ছে, তাই না? তার মানে কি আপনি প্রত্যেকটা কি গান করছেন, টিক দিয়ে ছেড়ে দিচ্ছেন, ফাংশন কল হয়ে যাচ্ছে। অন কি আপ মানে কি প্রেস করে ছাড়া মানে ফাংশন কলিং। বোঝা যাচ্ছে? তার মানে আপনি যতবার টাইপ করছেন ততবার ফাংশনটা কল হচ্ছে।
আবার যদি না বলি যে না আমি প্রতিবার টাইপে পাঠাবো না, আমার টাইম কনজিউম হচ্ছে এবং এটা খুব আমার আমার সার্ভারকে বিজি করে দিচ্ছে, এটা না করে আমি যেটা করবো, আমি টাইপ করব, টাইপ করার পর কার্সর সরিয়ে নিব, তখন ফাংশনটা কল হবে অন ব্লার। এটাও বলেছে, আমি গতদিন লাস্টের দিকে এসে দেখেছি যে অন ব্লার সম্পর্কেও আলোচনা হয়েছে। মোস্টলি ইউজ জাভাস্ক্রিপ্টের দুইটা ইভেন্ট অ্যাট্রিবিউট। অন ক্লিক আছে যেটা ইউজ হয়, রাইট? আবার অন ফোকাস আছে যেটা ইউজ হয়। আপনারা কি ট্যাব দেন না ফর্ম ফিল আপ করার সময়? সো ট্যাব দিচ্ছেন, কোনো সময় দেখা যায় না ট্যাব দিলেন, ইনপুট বক্সটার পাশ দিয়ে রেড মার্ক হয়ে গেল, হ্যাঁ, ওইটি একটু অ্যানিমেটেড হলো এবং আপনাকে বলছে যে পাশে কিন্তু টেক্সট উঠে গেছে, যেটা রিকোয়ার্ড ফিল্ড, এখানে এই টাইপের ভ্যালু দিতে হবে। ওটাও জাভাস্ক্রিপ্ট, যেটা যে কোরির মাধ্যমে হয়। বুঝতে পেরেছেন? সো এটাকে বলা হয় অন ফোকাস। হ্যাঁ, ওটাকে বলা হয় অন ফোকাস। সো এই বিষয়গুলো একটু ছোটখাটো করে আমরা আজকে দেখার চেষ্টা করি যে ইভেন্ট অ্যাট্রিবিউট গুলো কিভাবে বেসিক্যালি কাজ করছে। সো সিমিলার কাইন্ড অফ ফাংশনস আছে আরেকটা, একটু খেয়াল করেন যে আমি যখন অ্যালার্ট করছি এর ফাংশনে বাটন কিন্তু একটা, ওকে মিন্স ট্রু, রাইট? আমি প্রেস করলাম ট্রু, সে ক্লোজ। আরেকটা আছে ফাংশন সিমিলার কাইন্ড, আপনারা কিন্তু গতদিন ইউজও করেছেন ডিলেটের সময়, বাট অনেকে হয়তো বুঝতে পারেন না এটা কি হলো, কনফার্ম। এটাও জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফাংশন, বলে না? আর শিওর টু যে কোনো কিছু লেখা যায়, ডিলেট দিস, এখানে বাটন কিন্তু দুইটা আসবে, রাইট? ওকেও আসছে, ক্যান্সেলও আসছে। সো যদি আমি কোনো কিছু নাও লিখি তাও বাটন কিন্তু দুইটাই আসবে। লিখলে অ্যাকচুয়ালি আসে টেক্সট, আর রাইট এটা বিল্ট ইন বাটন কিন্তু দুইটাই আসে, ক্যান্সেল ফলস, ওকে ট্রু। আপনি সম্মত, ওকে এটা ট্রু রিটার্ন করবে, ক্যান্সেল আপনি মানে এর জন্য সম্মত না, সো আপনি ক্যান্সেল ফলস রিটার্ন করবে ফাংশন। সো ওই ফাংশনটা কি রিটার্ন করছে, রিটার্ন টাইপ কি, বুলিয়ান, ট্রু আর ফলস। এটা মডেল দিয়ে করা হয়, ইয়েস নো যেগুলো আপনারা দেখেন ওটা বুটস্ট্র্যাপ মডেল ইউজ করে, আর এটা বিল্ট ইন ফাংশন, একে চেঞ্জ করা যায় না, একে স্টাইল মারা যায় বাট চেঞ্জ করা যায় না। রিপ্লেস করা যায় অ্যাবসলিউট দিয়ে, প্রোগ্রামিং করতে হয়, জাস্ট এর উপর দিয়ে আপনি ইয়েস টেক্সট বসিয়ে দেওয়া হয়, বাট ওকেটা পেছনে ঠিকই থাকে, ওটা বিল্ট ইন। আচ্ছা, নাও এখনকার যে সিচুয়েশনটা, আমরা ছোট ছোট বিল্ট ইন ফাংশন সম্পর্কে আলোচনা করছিলাম। জাভাস্ক্রিপ্টের যে ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা যেটা বলি, তো এই তো অ্যাড নামে একটা ফাংশন আমি কল করেছি, রাইট? কত সুন্দর, তাই না? আউটপুটও নাই, এররও নাই, আমাদের তো কোনো সমস্যাই নাই, প্রোগ্রামারের সমস্যা নাই, কারণ এরর নাই। বলতে পারবেন এরর কোথায়, এরর নাই, বাট আপনি বলতেই পারেন যখন টেস্টিং ইঞ্জিনিয়ার আসবে সে কিন্তু বলবে আউটপুটও কিন্তু নাই, আউটপুট আসার কথা ছিল, তাই কিনা? আপনি অর্ধেকটা ট্রু যে এরর নাই, কিছু সময় আপনি পেলেন না দেখি এরর কেন, মানে আউটপুট কেন আসছে না, বাট বিহাইন্ড যে এরর আছে সেটা কিন্তু দেখার ব্যবস্থা আমাদের জানতে হবে। জাভাস্ক্রিপ্টে এরর দেখার উপায় আছে, ইন্সপেক্ট এলিমেন্ট আছে না, ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে আপনি খুব সহজেই, এখন ব্রাউজার গুলোতে এটা থাকেই ইনবিল্ড। আমি ইন্সপেকশনে এসেছে, ইন্সপেক্টরে কনসোলে যান, কনসোলে গেলে জাভাস্ক্রিপ্ট যা যা করছে সব দেখা যাবে। এখানে বলে দিয়েছে অ্যাড ইজ নট ডিফাইন্ড, তাই কিনা? তোমার অ্যাড ফাংশনের ডেফিনেশন এখানে নেই। সো যখনই জাভাস্ক্রিপ্ট কাজ করবে না তখনই ইন্সপেক্টে আসবেন, কনসোলে আসবেন, কি প্রবলেম সেটা দেখবেন, কারণ জাভাস্ক্রিপ্ট পুরো ব্লকে যদি একটা জায়গায় এরর পায় কোথাও আউটপুট দেখাবে না। খুব খুব বলতে পারেন যে পাজি টাইপের ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, নিশ্চয়। সাজ্জাদ কই, সাজ্জাদ? হ্যাঁ কই, এখানে তো আসে নাই। ও দাঁড়ান, এই যে সাজ্জাদ আছে। হ্যাঁ
অক্টোবরে পাঠিয়েছেন, আজকে 2 তারিখ। অ্যাড করেছেন ওইটা? গুড, দেখছি। আমাকে রাত্রে একটা টেক্সট দেবেন, ঠিক আছে? জাস্ট যে আপনি সিভি সেন্ড করেছেন সেরকম একটা 9টার দিকে পাঠিয়েছে সিভি, কল দেবে। 7-8 জনের সিভি দিয়েছে, পাঠিয়ে। আচ্ছা, তো আমরা কনসোল থেকে দেখতে পাচ্ছিলাম, তাই না? কনসোল থেকে দেখতে পাচ্ছিলাম যে add is not defined, এটা ওই পিএসপি তে দেখাচ্ছিল কি ফ্যাটাল এরর, রাইট? ফাংশন add is not defined অথবা ফাংশন add is undefined এরকম একটা মেসেজ। সো এখানেও তাই, আমি যদি ফাংশন add দেই এবং কলিং দেখিয়ে দেই, কিছু না লিখলেও ওই এক্সেপশনটা চলে যাবে, তাই না? এক্সেপশন কিন্তু চলে গেছে, এখানে আর কোনো এক্সেপশন নেই, ডেফিনেশন পেয়েছে আউটপুট না পাক, রাইট? এখন আমি যদি বলি যে হ্যালো জেস, আউটপুট পাবে? একটু খেয়াল করেন, এরর কিন্তু আসে নাই। তাহলে কি হচ্ছে? বিফোর স্টেটমেন্ট মিসিং, কমা, সো এলোমেলো অ্যাবনর্মাল কেস এগুলোকে বলা হচ্ছে। সো এটাকে যদি আমরা দেখাতে চাই, ফার্স্ট অফ অল এটাকে স্ট্রিং বানাতে হবে। এখন হ্যালো জেস আউটপুট কিন্তু নাই, রাইট? এরর চলে গেছে, রাইট? আচ্ছা, এখন যেটা হবে যে আউটপুট দেখানোর জন্য ওই যে আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত সবার সঙ্গে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, ডকুমেন্ট, এটা একটা অবজেক্ট ডট রাইট, এই ফাংশনের আন্ডারে আপনি যা লিখবেন, যা দেবেন, ভেরিয়েবল দেন, স্ট্রিং দেন, ভেরিয়েবল স্ট্রিং যা ইচ্ছে দেন, ওই যে পিএসপি ইকোর মতো। পিএসপি ইকো যা করে ডকুমেন্ট ডট রাইট এক্স্যাক্টলি তাই, এর বাইরে কিছু না, তাই না? যে আপনার পিএসপি ইকো দিয়ে যা করতে পারেন জাভাস্ক্রিপ্টে ডকুমেন্ট ডট রাইটে তাই করতে পারেন। এখন ওই যে হ্যালো জেএস কথাটা এসেছে, ঠিক আছে? এখানে হ্যালো জেএস কথাটা কিন্তু এসেছে। এখন জালালউদ্দিন আমাকে একটু বলেন যে আমি বিল্ট ইন ফাংশন ইউজ করি নাই, আমি ইউজার ডিফাইন ফাংশন ইউজ করেছি অ্যাড, বাট আমি এই টেক্সটটাকে একটু অ্যালার্ট করে চাচ্ছি, কি করব? এই যে প্রম্পট আসলো না, অ্যালার্ট প্রম্পট, এখানে আমি দেখতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, কি করব? আচ্ছা, দ্যাট মিন্স আমি ডকুমেন্ট ডট রাইট কে মুছে দিয়ে এখানে কি লিখবো? অ্যালার্ট। তাহলে প্রথমে কল হবে কি একটা ইউজার ডিফাইন ফাংশন অ্যাড, আর তার ভেতর থেকে কল হবে কি একটা বিল্ট ইন ফাংশন অ্যালার্ট, ঠিক আছে? সবচেয়ে সহজ পদ্ধতি। কারণ কেউ যদি বলতো যে এরকম অ্যালার্ট করার জন্য আমাকে ইউজার ডিফাইন ফাংশনে কিছু কোড লিখতে হবে, তাহলে তো আরো জটিল থিঙ্কিং হয়ে যেত, রাইট? যেহেতু এরকম একটা কিছু আছে, আমি সেটা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, নাইস। সো এখন কথা হচ্ছে যে এই অ্যাড যেটা বেসিক্যালি ফাংশন কল হচ্ছে, আমি এটা বানানোর মূল কারণ হচ্ছে আমি এখন ইভেন্টের থ্রুতে এই ফাংশনটাকে বিভিন্নভাবে কল করার চেষ্টা করব, ঠিক আছে? সো ইভেন্টের থ্রুতে কল করার চেষ্টা করার জন্য আমাকে যে কোনো ভাবে HTML এর একটা ট্যাগ নিতে হবে। যে কোনো ট্যাগ আপনি নেন, সেখান থেকেও ইভেন্ট অ্যাট্রিবিউটটা কল করা যাবে। বেটার আমি একটা বাটন নিয়ে নেই, ওকে? সো বাটনের মধ্যে আমি লাইক ক্লিক লিখেছি, সো ক্লিক করলেই ফাংশনটা কল হবে, সেটা যদি আমি করতে চাই যে আমার ক্লিক করলেই ফাংশনটা কল হচ্ছে, এই কাজটাই আমি করতে চাচ্ছি। আমি ক্লিক করলেই ফাংশনটা কল হচ্ছে না। তো করার জন্য আমাকে যেটা করতে হবে যে বাটন যে অ্যাট্রিবিউট ট্যাগটা আছে ওর মধ্যে একটু খেয়াল করেন, আরো বেড়েছে, গুনেন, কয়টা আছে বলেন তো?
75 ওকে আচ্ছা 75 ইভেন্ট অ্যাট্রিবিউট রয়েছে বাট এর মধ্যে মেজার ক্লিক ব্লার রাইট মাউস আউট মাউস বলতে পারেন যে মাউস ওভার অন চেঞ্জ অন ক্যান্সেল এছাড়া আরো কিছু আছে লেটস চেক অন ড্র্যাগ হ্যাঁ আসেন ড্র্যাগে যেগুলো মূলত যে কোয়েরিতে ইউজ হয় অন ড্রপ যে কোয়েরিতে ইউজ হয় অন ইনপুট এটা জাভাস্ক্রিপ্টে ইউজ হয় অন লোড সো নাম্বার অফ 75 ইভেন্ট অ্যাট্রিবিউট রয়েছে দেখেন অন কি ডাউন এটা কিন্তু এর জন্য ফিজিবল না অন কি ডাউন থেকে ফিজিবল আমি কি ক্লিকের ওখানে কি দিয়ে ডাউন করতে পারবো সো জায়গা মতো আমাকে ইভেন্ট অ্যাট্রিবিউট গুলো নিয়ে কাজ করতে হবে তাই না আমি যদি বাটন দেই তাহলে সেখানে ক্লিক করতে পারি আমি মাউস রাখতে পারি মাউস আউট করতে পারি সবার ক্ষেত্রে ঠিক আছে বাট কি ডাউন করতে হলে কি করতে হবে এমন একটা জায়গাতে নিতে হবে যে এই যে কি ডাউন বলছে যে আমরা লেফট রাইট কি বলি না তো লাইক কি ডাউন বলতে এমন একটা জায়গায় নিতে হবে যে আমরা যখন এরকম আছি মনে করেন আমি কি ডাউন করলে এটা কি স্ক্রল হয়ে নিচের দিকে আসবে সো তেমন একটা ইভেন্টে আমাকে ওই ফাংশনটা কল করতে হবে তেমন একটা জায়গাতে আমাকে ইভেন্টটা কল করতে হবে মনে করেন একটা মডেল আসলো মডেলের ভেতরে কিন্তু ওই যে স্ক্রলার ধরে টান দিতে হয় ওখানে যদি আমি কোনো একটা কেসে যে লাইক মডেলের যদি বাইরে যে কোনো জায়গাতে বা আউটার ডিভে আমি যদি বলি যে অন কি ডাউন হবে ডাউন হলে এমন একটা কিছু ফাংশন কল হবে তখন ওই ইভেন্ট অ্যাট্রিবিউট গুলো আমরা ইউজ করে থাকি সো এই কেসে আমি ইউজ করতে পারি অন ক্লিক ক্লিকের মধ্যেই যে কোড দেখতে পাচ্ছেন কোটেশনের মধ্যে ফাংশনটা আমি কল করব এখানে আমি ফাংশনটা কল করছি সো ফাংশন কলিং এর জন্য এবার চেক করি যে আমার ফাংশনটা ক্লিক করলেই কল হবে অন ক্লিকে আমার ফাংশনটা কল হয়েছে ঠিক আছে ইভেন্ট অ্যাট্রিবিউট অন ক্লিক দেওয়ার কারণে আমি যদি বলি এখান থেকে আমরা ইভেন্ট অ্যাট্রিবিউট ইউজ করব অন মাউস মাউস ইভেন্ট হ্যাঁ আমি বলছি মাউস ওভার এই ফাংশনটা কল হবে ক্লিক করার প্রয়োজন নেই আপনি জাস্ট মাউসটা কাছে নিয়ে রাখবেন এখানে কার্সরটা পেলেই হবে রাইট ক্লিক করতে হবে না মাউস নেওয়ার সঙ্গে সঙ্গে ফাংশন কল হচ্ছে আবার আমি যদি বলি অন মাউস আউট আমি অন মাউস আউটে যাচ্ছি অন মাউস আউট কোথায় অন মাউস আউট একটু দেখেন আমি মাউস আউটে গিয়েছে এবার আমি যদি নেই ক্লিক করি কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না বাট কার্সর সরালেই ফাংশনটা কল হচ্ছে সো ইভেন্ট অ্যাট্রিবিউট সম্পর্কে বোঝা যাচ্ছে সো জাভাস্ক্রিপ্ট বাইবেল একটা বই আছে যেটা আপনারা পেতে পারেন ebook.talhavidi.com থেকে ওখানে গিয়ে সার্চ দেবেন জাভাস্ক্রিপ্ট বাইবেল ওখানে এই সকল ইভেন্ট অ্যাট্রিবিউট সম্পর্কে ছোট ছোট করে এক্সাম্পল তৈরি করা আছে আবার যদি খুঁজে পান জাভাস্ক্রিপ্ট বাইবেলের এক্সাম্পল সোর্স কোড তাহলে কিন্তু আর বই পড়ার দরকার নেই কোডগুলো দেখে শিখে নিতে পারবেন ওকে আচ্ছা আমরা এই কাজটুকু একটু করি সবাই আপনি এক পেজে আপনি হার্ডলি আপনি এই পর্যন্ত এক পেজে কেন করবেন আপনি লাইক 9 10 লাইক যে কতগুলো টিকে রাইট 15 পর্যন্ত টিকলো ফর এক্সাম্পল এক পেজ তারপরে 16 থেকে আরেক পেজ এরকম করলে কতগুলো পেজ হবে বলেন তো 60টা পেজ হবে এরকম একদিনের জন্য একটা যদি কেউ সিগনেচার করে ফেলে তখন আপনি এগুলো ইউজ করবেন না স্যার এটা তো আমি প্রতিদিনের জন্য এটা সিগনেচার একদিনের জন্য এরকম করে নাম্বার করব সেটাই হবে আমি 7টা পেজ করব না 5টা বা 10টা পেজ করব বুঝতে পেরেছেন 7টা পেজ ম্যানেজ করা আর 5টা বা 10টা পেজ ম্যানেজ করা অনেক সহজ 7টা পেজ করব না আমি ওই দিকটা করতে যাচ্ছি না আমাদের কাজ শেষ হয়ে গেছে বলতে আর কম হবে এইভাবে আমি ওই দিকে করতে যাচ্ছি এটাই করতে হবে আমি করছি আমি একটু সামনে করে ডেকোরেট করতে নো ইস্যু এখানে ডেকোরেশনের কিছু নেই জাস্ট সাইন করবে নতুন আছে
আমাদের একটা অ্যাডভান্স এক্সেল ফাইল তৈরি করা আছে, ওটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। না, ওখানে শুধু প্রেজেন্ট অ্যাবসেন্স বসাতে হবে, ওটা আমি সবার শেষে গিয়ে বসাবো, তখন অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। কয়টা ক্লাসে ছিল, কয়টা ক্লাসে করে নাই, কত পার্সেন্ট সে উপস্থিত ছিল, সব কিছু চলে আসবে। এটা লাস্ট প্রেজেন্ট বসাবো, ঠিক আছে? যতটুকু ট্যাক্সটা হচ্ছে আমি এখানে যা করলাম ফরিন লুপের আলোচনার জন্য, যে আমি যদি ফরিন লুপ নিয়ে আলোচনা করতে চাই সেক্ষেত্রে বলেছি যে ফার্স্টে একটা অ্যারে তৈরি করে নিয়েছি। এটা একটু মানে প্রোগ্রামিং, প্রফেশনাল প্রোগ্রামিং এ অ্যারে যেভাবে ইউজ করা হয় জাভাস্ক্রিপ্টে ঠিক সেভাবে লিখেছি। দেন ওই অ্যারের ডাটাটা লুপ দিয়ে আমি প্রিন্ট করে দিয়েছি, রাইট? সো এর একটা ইমপ্লিমেন্টেশন আমি চাচ্ছি। এর ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে এরকম যে আমি একটা ড্রপ ডাউন লিস্ট বানাবো, যেখানে ক্লিক করলে অ্যাটলিস্ট 10টা কান্ট্রি লিস্ট দেখাবে, লাইক বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, কানাডা, নেপাল, ভুটান, রাইট, শ্রীলঙ্কা, তারপরে সৌদি আরব, রাইট, এরকম কাতার, ওমান, এগুলো করে আমাকে 10টা কান্ট্রি লিস্ট দেখাবে। বাট এই কান্ট্রি ড্রপ ডাউন লিস্টটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব, যাতে আমি ওই কাজটাকে বারবার ইউজ করতে পারি। তার মানে কি, আমাকে একটা ফাংশন লিখতে হবে, আর ওখান থেকে ফাংশনটা কল করে দিতে হবে, আর ফাংশন রিটার্ন করবে কি অপশনগুলো, রাইট? আমি যদি সিলেক্টের মধ্যে অপশন বারবার রিটার্ন করি, 10টা অপশন যদি চলে আসে, তাহলে কি 10টা ড্রপ ডাউন মানে ড্রপ ডাউনের 10টা এলিমেন্ট তৈরি হয়ে যাবে না? যেটা বুঝতে পেরেছেন? সো এই কাজটাই আমি করে চাচ্ছি আপনাদের থেকে, একটু করেন। মানে বিষয়টা একেবারেই কঠিন ছিল না। আমি যা করতে বলেছি লাস্ট 1 ঘন্টা ধরে আমরা যা করার চেষ্টা করছি। আমি ড্রপ ডাউন নিয়ে কাজ করতে বলেছি, রাইট? আমি আপনাদের ড্রপ ডাউন বানাতে বলেছি। সিলেক্ট নেম, মনে করেন কান্ট্রি, অপশন, ফার্স্ট অপশনটা সিলেক্ট কান্ট্রি দিলাম, তাহলে একটা ড্রপ ডাউন লিস্ট তো অটোমেটিক ক্রিয়েট হওয়ার কথা, তাই কি না? যে ড্রপ ডাউন আসছে না, একটা কিন্তু ড্রপ ডাউন আসছে। যে স্যাম্পল টেক্সট কথাটা যেটা আসছে, ওটাকে আমরা এখানে একটা বিআর আর একটা এইচআর প্লেস করে দেই, হরাইজন্টাল লাইন। তো দেখেন তো আমাদের ওই ড্রপ ডাউন লিস্টটা এখানে আসছে কিনা, নিচে দেখাবে। এটা আমার ড্রপ ডাউন লিস্ট, রাইট? বা ড্রপ ডাউনের মধ্যে আপাতত তেমন কিছু নেই। ইনস্পেক্ট এলিমেন্টের এটাকে বন্ধ করে রাখি। আমার টার্গেটটা কি, এখানে কি হবে, এখান থেকে একটা ফাংশন কল করব আমি। ফাংশন কল করব, যে ফাংশন আমাকে রিটার্ন করবে বাকি অপশনগুলো, রাইট? যে ফাংশনটা আমাকে রিটার্ন করবে বাকি অপশনগুলো, সো লাইক এরকম স্ক্রিপ্ট, টাইপটা হচ্ছে আমার টেক্সট জাভাস্ক্রিপ্ট, এখান থেকে একটা ফাংশন কল করি।
প্রিন্ট কান্ট্রি অপশনস, ঠিক আছে? এটা একটা মনে করেন আমার ইউজার ডিফাইন্ড ফাংশন, জাভাস্ক্রিপ্টের ফাংশন। আমি এটাকে একটা ফাংশনের আন্ডারে নিয়ে নিচ্ছি, কোডটাকে ওই ফাংশনটা ফাংশন প্রিন্ট কান্ট্রি অপশনস, পুরো অংশটুকুকে কোথায় নিয়ে নিলাম? ফাংশনের আন্ডারে। এই ফাংশনটা কল হবে, আমার হাতে কান্ট্রি অপশন আছে 4টা, এখন কি দিয়ে করে আমি এটাকে লুপিং করছি, রাইট? এখন যদি আমি ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে আমি অপশনটা দিয়ে দেই, রাইট, তাহলে কি ওই অপশনগুলো ওখানে রিটার্ন ভ্যালু হিসেবে চলে যাবে না? আমরা তো নর্মাল রুলস অনুযায়ী পিএসপি তে জানি বা জাভাস্ক্রিপ্টেও তাই, যে যদি ফাংশনের মধ্যে ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে কোনো কিছুকে এক্সিকিউট করে দেওয়া হয়, সেটা কি হয়ে যায়, যেখান থেকে কল হচ্ছে সেখানে সে অটোমেটিক রিটার্ন হয়, তাই না? তো লিখছি, দেখেন, একটা অপশন স্ট্রিং আকারে লিখতে হবে, আমাকে এই লেখাটাকে ওখানে দিতে হবে এরকম অপশন, দেন অপশন ক্লোজ, এর ভেতরে থাকবে এটা হচ্ছে ভ্যালু, আর এখানে ভ্যালু হিসেবে থাকবে কোটেশনের মধ্যে মনে করেন বিডি ফর এক্সাম্পল, অথবা বিডি, রাইট? এইটাকে আমাকে এখন কোথায় নিতে হবে? জাভাস্ক্রিপ্টের মধ্যে নিতে হবে, কারণ এই বিডিটা হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু, আবার এই ভ্যালু বিডিটা হচ্ছে আমার কান্ট্রি এর একটা ইন্ডেক্সের ভ্যালু, রাইট? সো এভাবে যদি বানাতে চাই, প্রথমে যেটা বানালাম কোড করে অপশনটা ওপেন করেছি, অপশনের মধ্যে ভ্যালু নামে অ্যাট্রিবিউটের মধ্যে সিঙ্গেল কোটের আন্ডারে এখানে আমাকে দিতে হবে কি ইন্ডেক্সটা, ইন্ডেক্সটা মানে কি কি, রাইট? সো ইন্ডেক্সটা যদি এখানে প্লেস করি, সরাসরি এটাকে প্লেস করলে এটা স্ট্রিং হয়ে যাবে, আর যদি এটাকে ভেরিয়েবল আকারে দেখতে চাই তাহলে এখানে প্লাস ইউজ করতে হবে, বাট প্লাসটা ইউজ করতে হবে ঠিক স্ট্রিং শেষ করে দেওয়ার পর। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে লাইক এরকম কোড, এরকম কোড, ঠিক আছে? তার মানে এখানে কিটা আসলো, এরপর অপশন শেষ হয়েছে, আবার একটা অপশন ক্লোজ করে দিলাম, এর মাঝখানে আমাকে ভ্যালুটাকে দেখাতে হবে, তাই না? সো আমার অ্যারেটাকে দেখাতে হবে, কান্ট্রি অ্যারেটার যে ইন্ডেক্স আছে তার নামটা কি কি। সো এটা তো এখন স্ট্রিং অবস্থায় আছে, এটা যদি আমরা ভেরিয়েবল অবস্থায় আনতে চাই তাহলে কোড, দেন কি হবে প্লাস, সিমিলার ভাবে এখানেও আসবে কি প্লাস কোড। একটু খেয়াল করেন, মানে স্টেপ বাই স্টেপ রুলস ফলো করে আমি লিখলাম যে এই লাইনটা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখতে হয়, কি গুলো কি আমাকে এই কি মানে কি ভেরিয়েবল আকারে শো করতে হবে, এটাকে অ্যারের ইন্ডেক্স আকারে শো করতে হবে, দেন না ভ্যালুগুলো এখানে আসবে, তাই কিনা? তো সরাসরি HTML তো ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে যদি আমি স্ট্রিং এর মধ্যে এটাকে লিখে দেই, স্ট্রিং এ রিটার্ন হবে, সেটা কি HTML হবে? স্ট্রিং রিটার্ন হবে বলতে আমি অলওয়েজ তো বাংলাদেশি পাবো, আমি কি ডাইনামিক কোনো ভ্যালু পাবো? এখন কি পাবো? এখন খেয়াল করেন, ফার্স্টে কি হিসেবে কি আসবে, ফার্স্ট কি হচ্ছে বিডি, আর কান্ট্রি বিডি মানে কি বাংলাদেশ। সো আমরা নরমালি কি জানি, দুইটা অপশনের মাঝখানে কি থাকে ভ্যালু, আর মানে যেটা ডিসপ্লে হয়, আর হিডেনে থাকে কি ভ্যালু ইন্ডেক্সের মধ্যে তার কিটা। সো আমরা হিডেনে ভ্যালুর মধ্যে ইন্ডেক্সের মধ্যে আমরা কি দিলাম, আর কি বলতে এই বিডি ইউএসসিএ, আর অপশন এটা ফার্স্টেরটা ওপেন আর এটা হচ্ছে ক্লোজ, যার মাঝখানে থাকলো কি আমার কান্ট্রি কি, রাইট? ওকে, সো এখন যদি আমি দেখি, কিছুই আসে নাই, রাইট? তার মানে কি ডেফিনেটলি এখানে এরর আছে, আমার এরর আছে মোস্ট প্রবাবলি।
কনসোলে এরর নেই, এরর নেই, তাহলে আমার প্রবলেম কোথায়? আউটপুট না আসার কারণ সিলেক্ট অপশন আমার অপশন আছে, অপশন ওপেন, অপশন ক্লোজ, প্রিন্ট কান্ট্রি অপশনস, এটাকে আমি কপি করে দেই। হ্যাঁ, ফাংশনের নামটা প্রবাবলি ফাংশনের নামটা ঠিক মতো হয় না, তো ফাংশন নামটা আচ্ছা টি কোথায়? T9, রাইট, এখানেই ভুল ছিল। দেখি আর কোনো ভুল আছে কিনা। এটা আমাদের না, এখানে আসছে, খেয়াল করেছেন? হ্যাঁ, এখানে কিন্তু সবগুলোই আসছে। তো আপনারা যে যেখানে ভুল করেছিলেন সেটা কিন্তু পেয়েছেন না, বোঝা যাচ্ছে? সো এখন খেয়াল করেন যে আমার এইটা যদি একটা অ্যারে হয় আর এই ফাংশনটা যদি আমি 10 জায়গা থেকে কল করি, করতে পারবো না? ডেফিনেটলি পারবো, কারণ জাভাস্ক্রিপ্ট জেএস ফাইলে লেখা যায় আর পিএসপি ফাইলের সঙ্গে লিংক করার সুযোগ আছে। তো আমি একটা ফাইলে লিখে রেখে এটা সব জায়গায় কানেক্ট করে কল করতে পারি, বুঝতে পেরেছেন? সো আমাদের জাভাস্ক্রিপ্ট এর হেল্পটা নেয়ার চেষ্টা করতে হবে, অনেকভাবেই আমাদের এর ইউজ আছে। সো এইচটিএমএল এর কোড যদি ইউজ করতে চান, জাভাস্ক্রিপ্ট দিয়ে করেন, সেটা আবার টান দেন জাভাস্ক্রিপ্ট থেকে ফাংশনের মাধ্যমে। সো আইডি ধরে কিভাবে একটু বলেন। না, আমার অপশন যে কতগুলো আসবে সেটা তো আমার হাতে জানা নেই। আমার তো জানা নেই যে অপশন কতগুলো আসবে, জানা আছে তাহলে না আমি অপশন থেকে আইডি ধরে রিড করার, আপনারা যেটা ওই যে ড্র মার্ক ইফেক্টের মাধ্যমে করতে যাচ্ছিলেন, না ভাবে সম্ভব না। এখন মোটামুটি ধারণাটা ক্লিয়ার হয়েছে। সো জাভাস্ক্রিপ্ট বেশ পাওয়ারফুল, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট বেশ পাওয়ারফুল, যার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। তো আমরা একটু এখন অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট নিয়ে কিছুটা গল্পগুজব করব। বাট তার আগে আমার একটু যেটা দরকার, যে একটা অ্যাসাইনমেন্ট সম্ভবত আমি দিয়েছিলাম লাস্ট ডেতে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, তাই না? সো অ্যাসাইনমেন্টটা আপ করার কথা ছিল, আমরা কতজন আপ করেছি হাত উঠায়? 11 জন, 23 জনে 11 জন আপ করেছেন, অনেক অনেক অনেক, হ্যাঁ 50%, কম কথা, হ্যাঁ 50% আপ করে দিয়েছে। আর বাকিরা আপ করে নাই। বাকিরা কি দেখেছেন কারোটা? জানেই না, আপনি করেন নাই? আসেনি না, বলেন নাই আপনি ওকে? হাই হাই, ভুলেই গেছিলাম, আরেকজন তো আজকেও আসে নাই। আমাদের সিআর করে নাই, আমাদের সিআর খান সাহেব করেন নাই, কারণ কি বলেন? খেয়াল ছিল না, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনারা অ্যাসাইনমেন্ট প্রতিদিনই করবেন, হ্যাঁ প্রতিদিনের অ্যাসাইনমেন্ট প্রতিদিন করবেন। এখন যে আমি আপনাদের বাকি 11 জনকে বা 12 জনকে জিজ্ঞেস করব অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি, সেটা কিভাবে বলবেন? অন্যরা তো পারবে যারা করেছে, রাইট? তো যারা করেছে 11 জনের মুখ থেকে আমি এখন একটু শুনতে চাচ্ছি যে কি বিষয়টা, কোন দিক থেকে শুরু করব? হ্যাঁ, বুঝি নাই। ভালো আইডিয়া না? তাহলে বাকিদেরও মুখস্থ হয়ে যাবে যে বিষয়টা কি। আর আমি একটু ভুল ভ্রান্তি গুলো ধরিয়ে দিব, তাহলেই তো হয়ে যাবে না? হ্যাঁ, এদিক থেকে যারা করেছে, যারা হাত উঠিয়েছে, বলেন আপনি।
অবজেক্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওগুলোকে একটু দেখে সাবমিট করা আছে রিসেন্টলি। বলেন বলেন। মানে এটা রিয়েল টাইম রিয়েল লাইফ বেস, আমরা এমনি যা দেখি ওইটা প্রোগ্রামিং এর মাধ্যমে যদি করতে চাই, যেমন আমরা যদি একটা ব্যাংক অ্যাপ্লিকেশন বানাতে চাই, এই জায়গার মধ্যে কি থাকে কাস্টমার বা ক্লায়েন্ট আর হচ্ছে ব্যাংকার রিসিভার, এই টাইপের সব এক একটা হচ্ছে অবজেক্ট, তাদের মাধ্যমে কি ইন্টারলিঙ্ক করা যায়, কোনটার মাধ্যমে কোনটার সাথে কোনটা, আর ইনহেরিট করা যায়, মানে এক জায়গায় যদি আমি ওইটা রিইউজেবল করা যায়, আমি একটা অবজেক্ট ওইটা ক্রিয়েট করা আছে, ওইটা আমি অন্য কোনো একটা ফাংশনে অন্য কোনো একটা কাজে বিহেভিয়ার বা যা কিছু আছে ওগুলো আমি আবার রিইউজ করতে পারবো, ওইটাকে আবার ডিফাইন করে নতুন করে কিছু করতে হবে। আচ্ছা দেন বলেন বলেন, যদি স্টকে কিছু থাকে, আর না থাকলে পাস বাস টাস নেই। করেছেন না অ্যাসাইনমেন্ট? গুড, বলেন। ওই বলেন যে আপনার নাম জানে কি? হ্যাঁ, অনন্ত। কপি, আমি পেস্ট। এভাবে বলতে পারবেন না, মানে অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি নিজের মতো করে বলেন। ক্লাস মেথডস এইগুলো ইউজ করে একটা ওয়ার্ক কমপ্লিট করে বা প্রজেক্ট তৈরি করা হয়। আর এখানে ইনক্যাপসুলেশন, তারপরে ইনহেরিটেন্স, তারপর হচ্ছে পলিমর্ফিজম, ফিচার্স বলা হয়। এই জিনিসগুলো আমরা সব ধরনের বুঝতে পারি। তারপর আমি এখানে আমার ক্লাসগুলো পাবলিক, প্রাইভেট বা প্রোটেক্টেড এইভাবে করতে পারি। তারপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলাটা ভুল হবে, এটা হ্যাঁ ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মডেল, প্রোগ্রামিং মডেল। ওকে, আপনি তো ভালো বলেছেন। হ্যাঁ, আপনি বলছিলেন যে না আমি বলতে পারবো না, তারপরে যা বলেছেন ভালোই বলেছেন আপনি। এতটুকুই, আর নেই? কপি বলবেন, তাসনিম কপি, আমি পেস্ট। বেলাল ইনস্ট্যান্স, অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স, তাই না? ইনস্ট্যান্স অফ এ ক্লাস। এই যে ভালো বলেছেন। হ্যাঁ, উনি ওনার যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কথাগুলো যদি ঠিক ও যেভাবে বলেছে ঠিক ওভাবেই ইন্টারভিউ বোর্ডে বলতে পারেন, তাহলে 100-এ 100 পাবেন। সো জালালউদ্দিনের অ্যাসাইনমেন্টটা থেকে ওর কথা সারমর্মটুকু বের করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, কিছু মিসিং আছে, আরো কিছু বলার আছে, বাট এতটুকু বললে অনেকেই সন্তুষ্ট থাকে। বুঝতে পেরেছেন? পেছনে
একটা একটা ট্রান্সফারের উপরে এবং ট্রান্সফারের উপরে বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি থাকে এটা একটা চেইন আকারে থাকে সে কারণে যে কোনো একটা ফাংশন কল করতে হলে এটা একটা চেইন আকারে কল করতে হবে এবং এটা একটা সিকিউরিটি রাখে আর আর বলা যাচ্ছে না বাস তারপরে কি আছে মাহমুদুল করেন নাই কে করেছে তারপর আপনি বলেন চারটা পা আছে পা থেকে আমরা আলাদা আলাদা ভাগ করে রাখলাম আমরা চেয়ার অবজেক্টটা বানাইতে পারবো পা গুলি থেকে পা তারপরে সিট কভার এই সবগুলো নিয়ে আমরা বানাই রাখলাম ওটা কল করে একটা পুরো চেয়ার বানাবো না ভালো বলেছেন হ্যাঁ কনসেপ্ট টোটালি ক্লিয়ার হ্যাঁ এভাবে বলতে পারলেও চলবে তাই না এটা অ্যাকচুয়ালি অবজেক্ট বেসড প্রোগ্রামিং অবজেক্টটা কার অবজেক্টের মধ্যে থাকবে কি প্রপার্টি আর মেথড বেসিক্যালি অবজেক্ট বলো অবজেক্ট হচ্ছে পারমিশন অফ এ ক্লাস সো এটা আরেকটু যুক্ত করে নিতে হবে হ্যাঁ যে ক্লাস বেসড প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর ক্লাসের পারমিশনটাই হচ্ছে আমার অবজেক্ট সো অবজেক্টে থাকে কি তার ভেতরকার প্রপার্টি এন্ড মেথড দ্যাট মিন্স ক্লাসের মধ্যে থাকে প্রপার্টি আর মেথড রাইট ওই প্রপার্টি আর মেথড গুলো আমি অ্যাক্সেস করতে পারবো কার মাধ্যমে ওই পার্টিকুলার অবজেক্টের মাধ্যমে তার মানে আমার অবজেক্ট আছে দ্যাট মিন্স ওই অবজেক্টের আন্ডারে কি আছে ওই ক্লাসের মেথড আছে এবং প্রপার্টিজ আছে বুঝতে পেরেছেন মেথড প্রপার্টি গুলো কি ওই পার্টিকুলার ক্লাসের মধ্যে উনি যেটা বললেন যদি একটা চেয়ার আমার একটা অবজেক্ট হয় দ্যাট মিন্স একটা ক্লাস হয় ক্লাসের ভেতরে আমার এই চেয়ারের ব্যাক সিট আছে বসার সিট আছে আমার পায়াগুলো আছে এগুলো আলাদা আলাদা একটা মেথড আকারে রাখা হবে যাতে এগুলোকে আমরা পরবর্তীতে রিইউজ করতে পারি একটা চেয়ার ক্লাস দিয়ে একটা চেয়ার অবজেক্ট দিয়ে আমি 30টা চেয়ার বানাতে পারবো রিইউজ করার মাধ্যমে বাট প্রসিডিউরাল প্রসেসে এটা ইম্পসিবল রাইট এটা সিকিউর রাইট এবং আমি চাইলে আমার প্রপার্টি বা মেথডকে পারমিশনের মাধ্যমে আরো সিকিউর করতে পারি রাইট আপনারা অলরেডি এখানে সাউন্ড দিয়েছেন ইনক্যাপসুলেশনের রাইট ওখানে বলেছেন আপনারা পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এর কথা যার মাধ্যমে ফাংশন গুলোকে ইনক্যাপসুলেট করা হয় যে আমি অবজেক্ট চেয়ার চাইলেই ওই ক্লাসের ভেতরে বা ওই অবজেক্টের মধ্যে কিছু প্রপার্টি আছে আমি অ্যালাউ করব না যে কেউ চাচ্ছে না আমি এটা অ্যালাউ করব না আমার ল্যাপটপ কেউ চাচ্ছে আমি তাকে দিব না আমার মানি ব্যাগ কেউ চাচ্ছে আমি তাকে দিব না বাট কেউ যদি বলে যে না আমার 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 একটা ছাতা আছে সেটা আমি চাইলে তাকে দিতে পারি বিষয়টা বোঝা যাচ্ছে আমার 3 ধরনের প্রপার্টি সো ওই প্রপার্টি গুলোকে মডিফায়ার এর মাধ্যমে ইনক্যাপসুলেট করা হয় সো আমি ছাতার সামনে বসাবো কি পাবলিক ল্যাপটপের সামনে বসাবো কি প্রোটেক্টেড আর আমার ওয়ালেটের সামনে বসাবো কি প্রাইভেট সো এগুলো নিয়ে আমরা এলাবোরেশনে আসবো বাট ডিসকাশনে অনেক কিছু কিন্তু ক্লিয়ার হচ্ছে অনেকে অনেক ভাবে বলছে যেভাবে রিসিভ করা সম্ভব হয় সেভাবে আমরা মনে রাখার চেষ্টা করি আর অ্যাসাইনমেন্ট 11টা উঠেছে কম না 11 জন হয়তো 11 ভাবে করেছে বাট আমরা একটু দেখার চেষ্টা করি আর আমরা যে মাফ সেটাও কিন্তু আমি বলছি না যারা করি নাই তারা তুলি তারা তুলি ওদেরকেও আমি জিজ্ঞেস করব এই যে 11 জন কি বললো সেটা একটু বলেন সো পরবর্তী আপনারা দুজন করেন নাই না পরে বলবেন যারা করেছে তারা বলবে হ্যাঁ বলেন বাস্তবে অবজেক্ট বলতে কোন একটা কমপ্লিট বস্তু বা কোন একটা কমপ্লিট একটা জিনিসের যে পার্টিকুলার জিনিসগুলো আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের অবজেক্ট হিসাবে এটা বিবেচনা করতে হবে যদি ধরি এখানে আমাদের
আমাদের এই রুমটা একটা ক্লাস, তো এই ক্লাসের ভিতরে আমার অনেকগুলো অবজেক্ট তৈরি করে প্রত্যেকটা স্টুডেন্ট 1 2 3 সবাই এক একটা যদি আমরা করি ক্লাসে, তো এই ক্লাসের যদি সাপোজ যদি আমরা দেখি গোপালকে অ্যাক্সেস করতে চাই তাহলে ক্লাসটা রেফারেন্স নিয়ে আমাকে ক্লাসের পারমিশন, দ্যাট মিন্স অবজেক্ট রেফারেন্স নিয়ে তাকে পয়েন্ট করতে হবে যে প্রাণ গোপাল 2 তে আছে, রাইট? সো আমি যদি বলি যে আমার রো 1 2 3, রাইট, আর কলাম যদি বলি 1 2 3 4 5, রাইট, এন্ড 6, তো সেক্ষেত্রে কিন্তু সে 2 2 পজিশনে আছে। তোকে যদি পয়েন্ট করতে আগে ক্লাসকে পয়েন্ট করতে হবে, দেন প্রাণ গোপালকে পয়েন্ট করতে হবে। তো ক্লাসের পারমিশন লাগবে, তারপর প্রাণ গোপালকে পেতে হবে, আদারওয়াইজ ওই পারমিশন ছাড়া তাকে পাওয়া যাবে না। তাকে হাইড করারও অপশন আছে, তাই না? প্রোটেক্টেড বা প্রাইভেটের মাধ্যমে সে হাইড হয়ে যাবে, তাকে দেখাই যাবে না। পারমিশন আমার হাতে আছে, বাট তাকে দেখা যাবে না। এটা হচ্ছে কাইন্ড অফ কোড সিকিউরিটি, বুঝতে পেরেছেন? ফ্লো সিকিউরিটি, যে আমি এই ফাংশনটা অন্য কাউকে রিউজ করতে দিব না, এটা আমার, এটা রিউজ করতে গিয়ে সে যদি কোনো মডিফিকেশন করে আমার বিপদ আছে। সো এটাই ভালো, তাকে আমি প্রোটেক্টেড করে দিই। বুঝতে পেরেছেন? যেটা প্রসিডিউরাল প্রসেসে ইম্পসিবল, সম্ভব না। প্রাণগোপাল ভাওয়াল বলেন। পার্টগুলি একটা আরেকটার সাথে রিলেটেড হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আর অন্য কেউ এখানে সামনে কারা ছিল? এখান থেকে একজন ছিল, সামনে থেকে একজন ছিল। আপনি অবজেক্ট ওরিয়েন্টেড মানে আলাদা আলাদা অবজেক্ট ধরে ধরে কাজ করা, আর মানে আলাদা আলাদা ধরে কিন্তু কমান্ডগুলোকে একসাথে মানে মার্জ করা। এটাকে আমি এই অবজেক্টগুলোকে আমি বিভিন্নভাবে প্রোটেক্ট করতে পারি। এটা আমার ইচ্ছে অনুযায়ী কিছুটা আমি পাবলিক করতে পারি কিংবা প্রাইভেট করতে পারি। আর আর এটা একটা খুব সিকিউর, যার জন্য মানে আমি যেটা বলে দিব মানে ওটা ছাড়া কোনোভাবে অ্যাক্সেস করা সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, তার মানে কিছু সময় ব্যয় করা গেছে, আরেকটু সময় ব্যয় করলে আরো ভালো বলতে পারতাম, রাইট? সো যেভাবে সময় ব্যয় করেছে সেই অনুযায়ী কিন্তু আউটপুট দিচ্ছে। তো আমরা যদি একটু সময় ব্যয় করতাম, লাইক একদম লাস্ট কর্নার সে খুব কম সময় ব্যয় করেছে, পাস করে দিয়েছে। আর যারা অ্যাসাইনমেন্ট করে নাই তারা সময় দেই নাই, তারা একদম ব্ল্যাঙ্ক, আপলোডই করতে পারে নাই। আর যারা দিয়েছে কিছু লিখেছে তারা কিন্তু কিছু কিছু কথা বলতে পারছে। তো হয়তো এদিক সেদিক হচ্ছে, বাট আমরা তো কিছু তো জানি, এবং সবাই মিলে যদি একটা সামারিতে আসা যায় তাহলে কিন্তু মোটামুটি একটা সলিউশনের দিকে যাওয়া যাবে। কিছুটা অ্যাটলিস্ট বোঝা যাবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিষয়টা কি। সাইমন, আমার মনে আছে, বলেন। স্যার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেইনলি স্যার অবজেক্ট, ডেটা টাইপ, ফাংশন, ক্লাস এগুলো নিয়ে কাজ করে। এটুকুই লিখেছেন? মানে বেশি কিছু লিখিনি, অল্প লিখেছিলেন। আচ্ছা, মানে এতক্ষণ তো শুনলেন, সেখান থেকেও তো কিছু বলেন। পারছেন না আপনি? শোনা কথা বলেন এখন। ক্লাসের মধ্যে অনেক অবজেক্ট থাকে না, ক্লাসের যে পারমিশনটা সেটাই অবজেক্ট। মানে অবজেক্ট বেস প্রোগ্রামিং অথবা ক্লাস বেস, মানে ক্লাসের অপর নাম অবজেক্ট, অবজেক্টের রেফারেন্স থেকে অ্যাকচুয়ালি ক্লাস।
হ্যাঁ, তো ক্লাসের ভিতরে অনেক অবজেক্ট থাকে না, ক্লাসের মধ্যে থাকে নাম্বার অফ প্রপার্টি অ্যান্ড মেথডস। আমরা ওই অবজেক্টের মাধ্যমে প্রপার্টি গুলো অ্যাক্সেস করতে পারি বা মেথড গুলো অ্যাক্সেস করতে পারি। সিকিউরিটি এনশিওর হয়, স্ট্রাকচারড হয় এবং এন্টায়ার সিস্টেমটা অনেক বেশি সিকিউর। অবজেক্ট তৈরি করা থাকাতে এটা রিউজ করা হয় অনেক বেশি বা রিউজ করা যায় অনেক বেশি। রিউজ করতে আমি দিব কি দিব না সেটাও ইমপ্লিমেন্ট করা যায় অবজেক্ট ওরিয়েন্টেড এর ইনক্যাপসুলেশন দিয়ে। এখানে স্ট্রাকচার বানানো যায়, প্যারেন্ট চাইল্ড তৈরি করা যায়, যেটার জন্য এক্সটেন্ড করে আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে কি করতে পারি, মানে একটা ক্লাসের প্রপার্টি যদি একটা ক্লাস চায় অন্য ক্লাস প্রপার্টি অ্যাক্সেস করতে, সেটাও সে করতে পারে, সুযোগ এখানে রয়েছে। সো যেটা বেসিক্যালি ক্লাস বেস প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে করা হয়ে থাকে, সিকিউ প্রোগ্রামিং, স্ট্রাকচারড প্রোগ্রামিং, এবং এখানে সিকিউরিটি এনশিওর করার সাথে সাথে লিগেসি এবং সাথে সাথে আমরা বলবো যে একটা স্ট্রাকচার ফর্ম করা সম্ভব হয়, যেটা প্রসিডিউরালে ইম্পসিবল। ঠিক আছে, পাশের জন্য এখানে অনেকগুলো মানে একটা ক্লাস থাকবে, তারপরে অনেকগুলো মেথড থাকতে পারে, তারপরে প্রপার্টিগুলো আমি কাকে কাকে অ্যাক্সেস দিব, কাকে কাকে দিব না, এটা ডিফাইন করতে পারি। এটার মাধ্যমে মানে কিংবা প্রোগ্রামিং কনসেপ্টটাকে অনেক ভালোভাবে ইজি করে সহজ করে। আচ্ছা, এরপরে যে পেছনের জন হুসেইন, আপনার নাম হাসান। আপনি অ্যাসাইনমেন্ট করেছেন, এতগুলো কথা শুনলেন, একটু বলেন। অমনোযোগী হলে কি হবে? হ্যাঁ, মনোযোগী হতে হবে তো ক্লাসে। আব্দুল্লাহ, অবজেক্ট কনসেপ্টটা বলতে আমরা ক্লাসে যেটা বলি সেটা জিনিসটা আমরা কাজ করি, ক্লাসে আমরা যেটা ফোকাস করি। আর তার অ্যাপ্লিকেশন কিছু দিতে আছে, যেটা আমরা প্রোগ্রামিং করি, ইন্টারফেস, ডাটা স্ট্রাকচার, এই জিনিসগুলো নিয়ে এখানে কাজ করা হয়। ওভারঅল যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটা ফ্লো মেইনটেইন করি, অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করতে পারি। যেটা আমাদের কাজের ক্ষেত্রে এবং সিকিউরিটি মেইনটেইন করে, যেটা হচ্ছে এভাবে সহজে অ্যাক্সেস করা যায় না। এই জিনিসগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড আমি বলবো। আচ্ছা, হ্যাঁ, বেসিক্যালি আমরা যদি বলি যে আমি দেশ চালাবো, বাট আমার হাতে সরকার নেই, রাইট? আমি বেসিক্যালি আছি প্রসিডিউরাল প্রসেসে। আমি দেশ চালাবো, আমার হাতে সরকার আছে, আমি আছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে। টোটালি এন্টায়ারলি কি একটা স্ট্রাকচারড প্রোগ্রামিং কনসেপ্ট বা প্রোগ্রামিং এর একটা মডেল, যেখানে আপনি কাজ করতে গেলে স্ট্রাকচারের বাইরেও যেতে পারবেন না, রাইট? এবং স্ট্রাকচার, নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে থেকে তার প্রপার্টি গুলো বা তার ফিচার গুলো বা তার যে সিনট্যাক্স গুলো আছে সেটা ইউজ করে আপনাকে প্রোগ্রামিং এর মাধ্যমে কোনো একটা প্রবলেম সলিউশনের দিকে যেতে হবে। এটা স্ট্রাকচারড হওয়াতে গতি কিছুটা কমবে, বাট এই স্ট্রাকচার ভাঙাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। গতি কমবে ইন সেন্স যে, লাইক আমি যদি বলি যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় অথবা কি আমাদের এলজিডি মন্ত্রণালয় কোনো একটা ইনস্ট্রাকশন একজন মানুষের কাছে পৌঁছবে, সে গ্রামে থাকে, সেক্ষেত্রে কয়েকটা স্টেপ ফলো করে যাবে, বাট এটা লিক বা পাস বা এবং সিকিউরিটি হ্যাম্পার হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ইনস্ট্রাকশন কি হায়ার অথরিটির ইনস্ট্রাকশন, সে অনুযায়ী যাবে। সে খামে পুরে চিঠি লিখে পেস্টিং করে দেবে, ওই পেস্টিংটা খোলার মতো ক্ষমতা অন্য কেউ রাখে না। যদি কেউ রাখে তাহলে তার রুলস ভায়োলেট হবে। কিভাবে আমার ওই চিঠিটা পৌঁছবে? মিনিস্টার চিঠি ছাড়লে প্রথমে যাবে তার সচিবের কাছে, তার মন্ত্রণালয়েরই, রাইট? ওই মন্ত্রণালয়ের সচিব প্রথমে তাকে সেটা পাঠিয়ে দেবে ডিভিশনাল হেডকোয়ার্টারে। ডিভিশনাল হেডকোয়ার্টার পাঠাবে কোথায়? ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার পাঠাবে উপজেলাতে। উপজেলা দেখবে এটা গ্রাম না শহর, শহর হলে পৌরসভা, আর যদি গ্রাম হয় ইউনিয়ন পরিষদ, ইউনিয়নের চেয়ারম্যানের কাছে।
ইউনিয়নের চেয়ারম্যান তাদের জনপ্রতিনিধি যে মেম্বার আছেন তার কাছে দেবে, মেম্বার সাহেব দেবেন কার কাছে? ওই লোকটার কাছে যেখানে মন্ত্রী মহোদয় চিঠিটা দিতে বলেছেন বা যাকে দিতে বলেছেন। ভেরি সিকিউর এবং সবাই কিন্তু রেসপন্সিবল পারসন, এখানে সিকিউরিটি হ্যাম্পার হওয়ার কোনো সুযোগ নেই। ক্লিয়ার? বাট আমি যদি একটা চিঠি পৌঁছতে চাই, আমি চিঠিটা লিখলাম, খামে পুরলাম, আমি আমার পিয়নকে দিলাম, সে গেল কোথায়? ডাক পিয়নের কাছে বা কোনো একটা কুরিয়ার সার্ভিসের কাছে। তারা যদি এলোমেলো করে ফেলে, হারিয়ে ফেলে, কোনো লাইবিলিটিস আছে? নেই। এবং এটা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা চরমে, কারণ এখানে কোনো স্ট্রাকচারও নেই, আমি কাউকে পয়েন্টও করতে পারবো না কোনোভাবে। ইনসিকিউর। হয়তো ওইটা যেতে 7 দিন লাগবে, এটা যেতে 2 দিন লাগবে, বাট ওইটা অনেক বেশি সিকিউর, স্ট্রাকচার্ড, রাইট, এবং মোর অ্যাক্সেসিবল। মনে করেন যে যেহেতু রেসপন্সিবল পারসন, ডেফিনেটলি একজনের পরিবর্তে আরেকজন সেখানে আসবে এবং সেটা রিপ্লেস করা রিয়েলি ভেরি ইজি। বাট এখানে যেখানে আমি আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু যে কেউ যদি রিপ্লেস হয়ে যায় তাহলে একজনের কাজ আরেকজন কিভাবে করবে, কি করবে, কিছুই সেটা বুঝবে না। একেবারে ইম্যাচিউরড স্ট্রাকচার, যে কোনো সময় ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা চরমে। সো প্রসিডিউরাল প্রসেসে প্রজেক্ট যে কোনো সময় স্টাক হতে পারে। বড় প্রজেক্ট চিন্তা করা বা প্ল্যান করা ইম্পসিবল, রাইট? মনে করেন যে আপনি 10 জনের টিম নিয়ে কাজ করবেন, আপনাকে বলা হলো আপনি 10 জন নিয়ে এখন নিউ মার্কেটে যান, 2 ঘন্টা পর বিভিন্ন ডাটা কালেক্ট করে আপনি চলে আসেন। ইটস ভেরি ইজি টু ইউজ, সো আপনি সেটা করতে পারছেন। বাট আপনাকে বলা হলো 10 জন না, আপনি এখন 100 জনকে নিয়ে যান এবং ম্যানেজ করে চলে আসেন, আপনার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। মানে 100 জনকে আপনি ম্যানেজ করতে পারবেন না। 200 জন ইম্পসিবল। সাইজ যখন বাড়ছে তখন 1-2 জনের পক্ষে সেটা ম্যানেজ করা সম্ভব না। বাট ছোট একটা সাইজকে কিন্তু খুব সহজে ম্যানেজ করা যাচ্ছে। আমি যদি বলি যে 200 জনের এগেনস্টে আমি 20 জন লিডার তৈরি করে রেখেছি, প্রত্যেকের আন্ডারে 10 জন করে পড়ছে, এবং ওই 20 জনকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি একজন লিডার তৈরি করে রেখেছি, তাহলে এটা ম্যানেজ করা অনেক ইজি এবং এফিসিয়েন্সি অনেক বাড়বে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো মূল কাজটা অবজেক্ট ওরিয়েন্টেড এর স্ট্রাকচার প্রদান করা এবং স্ট্রাকচারের মধ্যে থেকে বিষয়টাকে সিকিউর ভাবে সুচারুরূপে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করা। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্টিকুলার এই মডেলটা অত্যন্ত জনপ্রিয় এবং যা এসেছে 1984 সালে মাইক্রোসফটের হাত ধরে। .NET বা ASP.NET যেটাকে আমরা এখন বলি, তার প্রিভিয়াস ভার্সন যেটা ছিল যে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা ইন্ট্রোডিউস হয়। বাট অবজেক্ট ওরিয়েন্টেড এই পার্টিকুলার মডেলটাকে কমপ্লিট করে জাভা না এই 1989-এ ওরাকল ডেটাবেসকে ইন্ট্রোডিউস করার মাধ্যমে। পরে জাভা ল্যাঙ্গুয়েজ যখন ওরাকল কিনে নেয় 91-এ, 95 পর্যন্ত তার এর উপরে কাজ করে এবং সেখানে তারা জাভাকে কমপ্লিট এবং ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের সামনে নিয়ে আসে। তার সাথে সাথে বলতে পারেন যে .NET প্ল্যাটফর্ম নিজেদেরও ম্যাচিউর করে এবং ASP.NET প্ল্যাটফর্ম রেডি করে C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্টের কনসেপ্টটা ইজি করে, রাইট? PHP 97-এ রিলিজ হওয়ার পরেও 2005 পর্যন্ত সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোনো সিনট্যাক্স ছিল না 5 আসার আগ পর্যন্ত, রাইট? PHP 5 ইন্ট্রোডিউস হওয়ার পর সেখানে ক্লাস লেখা যায়, ক্লাসের অবজেক্ট তৈরি করা যায়, বিল্ট ইন কিছু ক্লাস আছে, ওখানে ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্সের কনসেপ্ট আছে, রাইট? নেম স্পেসিং, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, ইন্টারফেসের কনসেপ্ট আছে, আগে যা একেবারেই ছিল না। বাট 5 আসার পরপরই এগুলো আসে নাই, স্টেপ বাই স্টেপ তারা এটাকে PHP এর সঙ্গে ইনক্লুড করেছে। বিষয়টা বোঝা যাচ্ছে? তো তার মানে PHP তে 2004 পর্যন্ত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করাই যেত না, যা হতো সব প্রসিডিউরাল। তারপর থেকে অবজেক্ট ওরিয়েন্টেড করা সম্ভব হয়েছে এবং এখন মোটামুটি একটা স্টেজে আমরা আসতে পেরেছি PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি প্রোগ্রাম করি অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেস সেখানে ইন্ট্রোডিউস করা সম্ভব এবং কমপ্লিট একটা প্রজেক্ট আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর রুলস ফলো করে বা সিনট্যাক্স ইউজ করে করতে পারি এবং যেটা সিকিউরও হয়, স্ট্রাকচারড হয় এবং ছোট থেকে বড় প্রজেক্ট সব ধরনের প্রজেক্টই আমরা চাইলে অ্যাটেম্প করতে পারি। স্টাক হয়ে যাওয়া বা ব্রেকডাউনের সম্ভাবনা খুব কম, যা প্রসিডিউরাল প্রসেসে অনেক বেশি। ক্লিয়ার? সো
কিছুটা ধারণা আই থিংক আমরা পাচ্ছি। সিনটেক্স গুলো যখন একটু একটু করে দেখা শুরু করব তখন আপনারা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন। সো বিষয়টা এরকম যে সে এমন ভাবে ডালপালা মেলা শুরু করে, আমরা যদি একটু চিন্তা করি যে একসাথে আমাদের 16 কোটি লোককে একটা ময়দানে দিয়ে দেওয়া হয়েছে আর একটা নেতাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এই তোমার মানুষ, এই তোমার ল্যান্ড, তুমি তার রাষ্ট্রপ্রধান, তুমি দেশ চালাও। ফর এক্সাম্পল, সে কি করবে, তাই না? যেটা বুঝতে পেরেছেন? সো সে যদি আসলেই রাষ্ট্রনায়ক হতে চায়, ডেফিনেটলি সর্বময় ক্ষমতা তার হাতে রেখে সবাইকে সে ইনস্ট্রাকশন দিতে যাবে না। ক্ষমতা হয়তো তার হাতে সে রাখবে, বাট কিছু জিনিস, কিছু ক্ষমতা সে তার লেভেল ক্রিয়েট করে করে তাদের উপরে অর্পণ করতে থাকবে এবং সবাইকে ম্যানেজ এবং কন্ট্রোল করার জন্য ছোট ছোট পুল, ছোট ছোট এরিয়া তৈরি করার চেষ্টা করবে। ডেফিনেটলি সে যদি বলে যে না আমি আমার মতো করে চালাবো, এক সংসারে 11 জন হলে সেটা বেসম্ভব হয়ে যায়, তাই না? বেসিক্যালি একটা সংসার, একটা দেশ, একটা প্রজেক্ট হিসেবে যদি আপনি চিন্তা করেন, সেখানেও অবজেক্ট ওরিয়েন্টেড আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। একটা রাষ্ট্রকে যদি আমি একটা প্রজেক্ট বলি, সেখানেও অবজেক্ট ওরিয়েন্টেড এর মডেল আমরা সুন্দর করে ডিফাইন করে দিতে পারি। একটা সমাজ যদি বলি যে এটা একটা প্রজেক্ট, তখন অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে ফেলো, সেটাও করা সম্ভব, রাইট? সিঙ্গেল একটা হিউম্যান বিং, সেটাও যদি একটা প্রজেক্ট হয়, সেখানেও আমি মডেল ইমপ্লিমেন্ট করে দিতে পারি। ছোট থেকে বড় সবাইকে এই প্রসেসের মধ্যে আনা সম্ভব এবং এটা স্ট্রাকচারড হবে, ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা নেই, সিকিউর, এবং প্রত্যেকটা পার্টস বলতে পারেন আলাদা আলাদা যুক্ত করে খুব সহজেই বানানো সম্ভব। ওই চাইনিজ লেগো গেমের মতো। খেলেছেন? লেগো না লোবো কি যেন একটা বলে, হ্যাঁ লেগো বলে না? সো লেগো ছোট ছোট পিস থাকে, হ্যাঁ টয়স এর ছোট ছোট পিস। আপনি ওই পিস গুলো মানে এতটাই ইন্টারেস্টিং যে লাইক তারা 1800 টাকা 2100 টাকা এই যে ডিভাইস, মানে এই জিনিসগুলো আমাদের কাছে প্রোভাইড করছে বা টয় গুলো তারা বানাচ্ছে, কতটুকু ব্রেন থাকলে এই ধরনের টয় বানানো সম্ভব। যে আপনি ছোট ছোট পিস গুলো, তারা পার্টস গুলো আলাদা আলাদা করে ছোট ছোট বক্সে দিয়ে দিচ্ছে, পিন স্ক্রু সব দিয়ে দিচ্ছে, ছবি দেওয়া আছে, আপনি প্রসেস অনুযায়ী লাগাচ্ছেন, আপনি ওই একই পিস দিয়ে আপনি মোটরসাইকেল বানাচ্ছেন, একই পিস দিয়ে আপনি স্পিড বোট বানাচ্ছেন, একই পিস দিয়ে আপনি বাড়ি বানাচ্ছেন, একই পিস দিয়ে আপনি গান বানাচ্ছেন। ইমেজিং, রাইট? সো এটা ছোট পিস, বাট তারা স্পেসিফিক ভাবে স্ট্রাকচারড ওয়েতে করেছে বলে এই পর্যন্ত তারা করা সম্ভব হচ্ছে, রাইট? সো আমরাও যদি চিন্তা ভাবনা করে একটা প্রজেক্ট বানাতে চাই এবং সেটাকে যদি আমরা ভালো মতো বুঝি এবং স্ট্রাকচার অনুযায়ী চলি, ডেফিনেটলি ওটাকে নিয়ে আরো বড় স্বপ্ন দেখা সম্ভব, যেটা প্রসিডিউরাল প্রসেসে সম্ভব না। প্রসিডিউরাল প্রসেস হচ্ছে আপনার চোখ বেঁধে দিয়েছে, সামনে কি আছে আপনি জানেন না, আপনি হাঁটছেন, যে কোনো সময় আপনি গর্তে পড়তে পারেন, তাই কিনা? ঢাকা শহরে আপনি গাড়ির নিচে, গ্রামে গেলে গর্তে। ম্যান হলে মানুষ ঢোকে না, ছোট মানুষ ঢোকে, ঠিক আছে? ঢাকা শহরের ম্যান হল গুলো ছোট, রাইট? সো কিছুটা আমরা বুঝতে পারছি, বলেন। শুধু প্রাইভেটটা পারে না, ঠিক বলেছেন, বাট এগুলো আমরা একদম প্র্যাকটিক্যালি আসবো, হ্যাঁ আমরা দেখবো। বাট আমার দরকার ছিল যে আজকে একটা মানে ডিসকাশন, যা দিয়ে আমরা মোটামুটি কিছুটা কনসেপ্ট ডেভেলপ করতে পারবো যে অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি, রাইট? যেটাতে যেখানে কাজ করতে গেলে কিছুটা ইন্টারেস্ট আমরা পাবো এবং বিষয়টা বুঝবো যে বেসিক্যালি এভাবে এভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেস অনুযায়ী প্রোগ্রামিং চলে। তো আমরা যা নিয়ে আলোচনা করেছি এখানে কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা আনি নাই, তার মানে ওভারঅল অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। পিএসপি তে সেটা কিভাবে আসবে সেটা একটা দিক, একটা সিনট্যাক্স, বাট সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এই কথাগুলো একেবারেই সত্য। আমরা যে কথাগুলো নিয়ে আলোচনা করছিলাম। সো আমরা আগামী কালকে অবজেক্ট ওরিয়েন্টেড এর একদম মূল ফিচারের দিকে ফোকাস করব, অথবা যেহেতু আফটার দিস উইক আমরা নেক্সট উইকে প্রজেক্ট স্টার্ট করতে যাব এবং প্রজেক্টের মিনিমাম একটা টেমপ্লেট ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ড যে কোনো একটা টেমপ্লেট বুটস্ট্র্যাপে থাকবে। সো বুটস্ট্র্যাপের উপরেও 2-3টা ক্লাসের আলোচনা আসলেও আসতে পারে নেক্সট ক্লাস থেকে, রাইট? দেন আফটার দ্যাট আমরা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে ফোকাস করব, অবজেক্ট ওরিয়েন্টেড দেন প্রজেক্টে ফোকাস করব।
সো আমরা যে কোনো স্টাইলেই আমরা আগাতে পারি, বাট একটু কনসেন্ট্রেট করি অবজেক্ট ওরিয়েন্টেড এর প্র্যাকটিক্যাল ক্লাস আসার আগ পর্যন্ত এই বিষয়গুলো, যে অ্যাসাইনমেন্ট গুলো হলো, যে কথাগুলো হলো, এগুলো যেন আমরা ধরে রাখতে পারি বা আরেকটু এগিয়ে নিতে পারি নিজেদের। সো ছোট ছোট যে সিনট্যাক্স গুলো আছে, আমাদের বেশি সিনট্যাক্স লাগবে না, আমরা অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন এই চারটা বিষয় একটু ভালো মতো দেখব। অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন। হ্যাঁ, ইনক্যাপসুলেশনে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, পিএসপি ম্যানুয়াল বেস্ট, ওখানে যাবেন, পড়বেন এবং ছোট্ট একটা ডকুমেন্টেশন রেডি করবেন আমাদের সবার জন্য। মনে করবেন যে আমার এটা সবাই পড়বে এবং লাইফ টাইম এটা বলবে এবং ইউজ করবে। ঠিক আছে, যেমন জালালউদ্দিন, ও কিন্তু কম্পিউটার সায়েন্সে পড়ে নাই, বাট স্টাডি করে সুন্দর একটা সংজ্ঞা কিন্তু ডেফিনেশন সে রেডি করতে পেরেছে, রাইট? সো তাই না? সো আবার বলুক, আমরা শুনি। আপলোড করা আছে, ঠিক আছে, ও একটু শরম পাচ্ছে, নো ইস্যুস। যাই হোক, আমরা ওর কথা হয়তো ভিডিওতে সেভাবে পাবো না, বাট ওর অ্যাসাইনমেন্টটাও দেখবো। আপনার নাম? আশফাক। আশফাকের অ্যাসাইনমেন্টটাও একটু দেখবেন। আপনাকে আমি কিছু জিজ্ঞেস করি নাই, কে বলা, বলেন একটু, এতক্ষণ কি বললাম? অবজেক্ট ওরিয়েন্টেড এটা হচ্ছে স্যার এক ধরনের প্রোগ্রামিং প্রসিডিউর। মেথড যেগুলো অবজেক্ট নিয়ে কাজ করে, অবজেক্টের পার্টিকুলার কিছু অ্যাট্রিবিউট থাকে বা ভ্যালু থাকে, এগুলা অবজেক্টের অন্য জায়গায় ইনস্ট্যান্স নিয়ে অবজেক্টের ইনস্ট্যান্স দিয়ে খুব ইজিলি ইউজ করা যায়, এবং কি আলাদাভাবে নতুন করে কোড না লিখে শুধু সেম কোডটা বারবার রিইউজ করা যায়। গুড, খারাপ হয় নাই, ভালো বলেছেন। আমরা এতটুকু বলতে পারলেও সন্তুষ্ট থাকবো, বাট অ্যাটলিস্ট এই বিষয়গুলো যেন আমার জন্য গুলিয়ে না ফেলি। আমি যেন 7 দিন পরে জিজ্ঞেস করলে অবজেক্ট ওই তো প্রোগ্রামিং, হ্যাঁ মানে অবজেক্ট এই তো প্রোগ্রামিং, রাইট? কেউ কেউ বলবে এটা ল্যাঙ্গুয়েজ, আবার কেউ কেউ বললে এভাবে প্রোগ্রামিং করা যায়, স্ট্রাকচার্ড হয়, সিকিউর হয়, মানে এলোমেলো কথাবার্তা যেন আমরা না বলি, যতটুকু বলি সলিড বলি। বারবার বলছি, ভুল কিছু বলবো না, যদি ভুলে যাই, না পারি, চুপ অথবা পাস অথবা সরি, ঠিক আছে? যতটুকু করব, ভুল কিছু করব না, যতটুকু সলিড ততটুকুই করব, আদারওয়াইজ বলে দিব যে না এটা আমি পারি না, আমাকে শিখতে হবে, টাইম দিতে হবে। ট্রান্সপারেন্ট অলওয়েজ, যে আমাকে অলওয়েজ কি হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে এবং ইনফরমেশন পাস করে দিতে হবে যে না আমি বসে নেই, আমি শিখছি, আউটপুট আসে না কারণ আমি এখন পারছি না। হ্যালো, হ্যাঁ বলো। তাহলে যেটা হলো যে আমরা অবজেক্ট বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সংজ্ঞাটা নিয়ে কিছুটা আলোচনা করলাম এবং বিষয়টা জানার চেষ্টা করলাম বিষয়টা কি, কারণ এই প্রসিডিউরটা কিন্তু ল্যারাভেলও ফলো করে। হ্যাঁ, সো আমরা যখন ল্যারাভেল করব, ল্যারাভেলে যদি অবজেক্ট ওরিয়েন্টেড এর এই বেসিক কনসেপ্টটা না থাকে তাহলে এলোমেলো মনে হবে, রাইট? সো ল্যারাভেলও এই প্রসিজারটা ফলো করে। সো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসটা যদি একটু স্ট্রং থাকে, অ্যাটলিস্ট এই চারটা জিনিস যদি আমরা জানি, তাহলে ল্যারাভেলে আমরা ঠেকবো না আর কি, অ্যাটলিস্ট ল্যারাভেলে ঠেকবো না। বাট যদি কেউ বলে যে না আমি এন্টায়ারলি অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে প্রজেক্টটা করেন, তাহলে হয়তো আমরা ঠেকে যেতে পারি, কারণ এই কোর্সে ল্যারাভেলকে ফোকাস করা হয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড কে ফোকাস করা হয় নাই। ল্যারাভেলে বেশি ক্লাস দিতে বলা হয়েছে, আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে কোনো প্রজেক্ট করব না, রাইট? যেমন এখানে ইন্টারফেস, ইনক্যাপসুলেশন আসবে, ইন্টারফেসিং আসতে নাও পারে, অ্যাবস্ট্রাকশন আসবে না, ইন্টারফেসিং আসবে না, পলিমরফিজম আসবে না, নেম স্পেসিং আসবে না অবজেক্ট ওরিয়েন্টেড এর। যেটা যদি আমি একদম টোটাল প্রজেক্টটা যদি শুধুই অবজেক্ট ওরিয়েন্টেড এ করতাম উইদাউট এনি ফ্রেমওয়ার্ক, তখন কিন্তু এই কনসেপ্টগুলো আমাকে ইন্ট্রোডিউস করতে হতো বা আসতো। ল্যারাভেল ইন্ট্রোডিউস করার কারণে তারা তাদের ভেতরের স্ট্রাকচারে ইন্টারফেসিং ইউজ করেছে, তাদের ভেতরের স্ট্রাকচারে নেম স্পেসিং ইউজ করেছে, তাদের ভেতরের স্ট্রাকচারে তারা অ্যাবস্ট্রাকশন করেছে, বাট এগুলো তারা তাদের মতো করে নিজেরাই তৈরি করে রেখেছে। আমরা শুধু তার ফ্রন্ট এন্ডের কিছু বিষয়গুলো নিয়ে ল্যারাভেল ফ্রেমওয়ার্কের কিছু স্ট্রাকচার ফলো করে কোড লেখার স্টাইলগুলো শিখবো এবং প্রজেক্ট বানানোটা শিখবো।
যেটা বুঝতে পেরেছেন? সো চারটা ইম্পর্টেন্ট থিংস, আমরা যেন ক্লাস কি জানি, অবজেক্ট কি জানি, আমরা যেন ইনক্যাপসুলেশন বিষয়টা বুঝি, এবং আমরা যেন ইনহেরিটেন্সটা জানি, তাহলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক কনসেপ্টে কারো কোনো প্রবলেম থাকবে না। আর যা আলোচনা হলো এটুকু মনে রাখার চেষ্টা করি। ঠিক আছে? সো থ্যাংক ইউ। ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হবে, প্রজেক্টের প্রয়োজনে যেখানে লাগবে সেখানেই শেখানো হবে, সেখানেই চলে আসবে। সো এখন জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা আগে থেকে আলোচনা করে নেওয়ার মূল কারণ হচ্ছে আপনারা কিন্তু সিনট্যাক্স জানেন, ইমপ্লিমেন্টেশনটা দেখবেন পরবর্তীতে যে কোনো সময়। হ্যাঁ, প্রতিটা ক্লাসেই হয়তো কিছু কিছু জায়গাতে জাভাস্ক্রিপ্টের ইউজ হবে যখন প্রজেক্ট স্টার্ট হবে। আবার যখন বুটস্ট্র্যাপ নিয়ে কথা হবে, সো বুটস্ট্র্যাপেও কিন্তু জাভাস্ক্রিপ্টের অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে করে চলে আসতে থাকবে এখানে। এটা প্রজেক্টের মধ্যে করাবো, বাট অ্যাজাক্সটা প্রজেক্টের ল্যারাভেলের বাইরে এক দুইটা ক্লাস করিয়ে নিয়ে দেন প্রজেক্টের ভেতরে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখাবো। নেক্সট উইক থেকেই শুরু হবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ। তারা অবশ্যই আপলোড করবেন আজকে, এবং আরো যেন ভালো হয়।